আমাদের আজকে যে ক্লাস সেটা হচ্ছে লিসনিং সেকশনের সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটার নাম হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন। দেখতে পাচ্ছেন একদম আমার কোয়েশ্চেন লিস্টের সবার লাস্টে যে কলামটা আছে, লাস্টে যে রোটা আছে, সেখানে যে কোয়েশ্চেনটা আছে রাইট ফ্রম ডিকটেশন। ডিকটেশন থেকে লিখ। এখন ডিকটেশন জিনিসটা নিয়ে আমার একটা সুন্দর মেমোরি আছে। আমি যখন ছোট ছিলাম, আমি একদম ক্লাস 1 2 তে ছিলাম, তখন আমাদের স্কুলে একটা ডিকটেশন নামে একটা কাজ করাইতো, একটা টাস্ক করাইতো। যে একটা আমাদের ইংলিশ বই ছিল, ইংলিশ বই থেকে আমাদের টিচার হচ্ছে রিডিং পড়তো। বইয়ে যা কিছু লেখা আছে উনি ওইটা দেখে দেখে জোরে জোরে রিডিং পড়তো, আর ওনার রিডিং শুনে আমাদেরকে লিখে ফেলতে হতো। তো টিচার একটা একটা জিনিস বই থেকে জোরে জোরে রিডিং পড়তো, ওনার কথা শুনে আমরা লিখে ফেলতাম। উনি যা বলতেছে সেটা আমরা লিখে ফেলতাম। তাহলে উনি অ্যাকচুয়ালি বলতেছে, উনি জোরে জোরে একটা জিনিস বলতেছে, ওনার কথা উনি যা বলতেছে সেটা শুনে শুনে আমরা লিখে ফেলতাম। বুঝতেছেন? ভেরি গুড, শ্রুতি লিখন, ভেরি গুড। এই যে হ্যাঁ, সুন্দর কথা বলছে। তাহলে আপনাদের স্কুলগুলোতে করাইছে না? এখন মনে হয় অনেক স্কুলে করায় না জিনিসটা। এখন হয়তো অনেক স্কুলে জিনিসটা করানো হয় না, বাট আমাদের সময় ছিল। ডিকটেশন খুব ভালো লাগতো আমার কাছে, যে টিচার জোরে জোরে বলতেছেন আর ওনার কথা শুনে আমাকে লিখতে হচ্ছে। তো আমি শুনতাম, লিসেনিং, লিখে ফেলতাম, রাইটিং, লিসেনিং, রাইটিং। টিচারের কথা শুনতাম এবং লিখে ফেলতাম। ঠিক এই একই ফরম্যাটটা আমাদের পিটিতে আছে। তো পিটির সাথে আপনারা স্কুল কলেজের অনেক পড়াশোনার স্মৃতি আসলে আপনারা রেলেভেন্ট পাবেন, হচ্ছে আপনাদের স্কুলগুলোতেও আছে না? প্রাইমারি কেজি স্কুলে, কেজি স্কুলের এটা খুব সুন্দর একটা মেমোরি। আমার আমার খুব ভালো লাগতো ডিকটেশন জিনিস। তো তারপরে দেখেন, নর্মালি ডিকটেশন তো অনেক বড় হয়, তাই না? আমাদের যে ডিকটেশন, এই ডিকটেশনটা খালি একটা সেন্টেন্স। আমরা একটা সেন্টেন্স শুনবো, যে সেন্টেন্সটা শুনছি সেটা খুব ভালো করে শুনবো, যাতে আমি মনে রাখতে পারি, এবং আমার মেমোরি থেকে, আমার যে স্মরণ শক্তি সেখান থেকে সেটাকে আমি লিখে ফেলবো। তাহলে যখন আমি একটা সেন্টেন্স প্লে হচ্ছে, একটা অডিও চলতেছে, সেই একটা সেন্টেন্স আমি খুব ভালো করে শুনবো, শুনে মনে রাখবো, এবং সেটা আমি লিখে ফেলার চেষ্টা করব। লেখার সময় আমি ট্রাই করব মানে পুরো সেন্টেন্সটা যেভাবে শুনছি সেভাবেই লিখে ফেলতে। মানে পুরো সেন্টেন্সটা আমি কভার করার চেষ্টা করব। আমার ফোকাস থাকবে সবসময় সেন্টেন্সের উপর। কারণ সেন্টেন্স হচ্ছে একটা বাক্য অথবা একটা কথা। কথার একটা অর্থ আছে, একটা মিনিং আছে। আমি যদি অর্থ বুঝে একটা সেন্টেন্স ভালো করে শুনতে পারি, তাহলে সেটা আমার জন্য মনে রাখা সহজ, এবং সেখান থেকে লেখাও সহজ। কারণ তিনটা স্কিল মেইনলি এখানে একসাথে কাজ করে: লিসেনিং, মেমোরাইজিং, রাইট। আপনি শুনবেন, মনে রাখবেন, এবং লিখে ফেলবেন। তো এই শুনে যদি আমি মনে রাখতে চাই, তাহলে আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা হেল্প করে। যে আমি যা শুনতেছি, আমি যাতে তোতা পাখির মতন না শুনি, যে কাজ ইংলিশে কিছু কথা শুনছি সেটা আমি লিখে ফেলবো। আমি যাতে এভাবে না শুনি, আমি যা শুনতেছি সেটা যেন আমি বুঝে বুঝে শুনি। যে ভাই, কথাটা কি বলছে, কথাটার অর্থটা বুঝি, তখন আমার জন্য মনে রাখাটা আরো সহজ। আমি যে কথাটার অর্থ বুঝি, মিনিং বুঝি, সেই কথাটা আমার মনে রাখতে সহজ। যেটা আমি মিনিং বুঝি না সেটা আমার জন্য মনে রাখা ইজি না, তাই না? আমরা যখন একটা জিনিসের মিনিং জানি, কারণ একটা স্প্যানিশ কথা, একটা হিন্দি কথা, একটা স্প্যানিশ কথা হয়তো আপনি তোতা পাখির মতন মনে রাখতে পারবেন। বাট হিন্দি উর্দু আমরা যারা বাংলাদেশে থাকি, আমরা মোটামুটি হিন্দিটা বুঝি। তো হিন্দি একটা কথা যখন আমরা শুনি, সেটা আমাদের জন্য মনে রাখা অনেক সহজ হয়। এবং দেখবেন হিন্দি যে কোনো কথা আপনি খুব ইজিলি মনে রাখতে পারেন। একটা গান শুনলে, হিন্দি গান শুনলে আপনি খুব ইজিলি মনে রাখতে পারেন। বাট একটা স্প্যানিশ গান শুনলে, একটা ফ্রেঞ্চ গান শুনলে আপনার জন্য মনে রাখা তো ইজি না। তো অ্যারাবিক গান শুনলে আপনার মনে রাখা ইজি না, যতটা হিন্দি আমাদের জন্য সহজ। তো তাহলে আমরা যেহেতু একটা সেন্টেন্স শুনবো, সেই সেন্টেন্সটা আমরা খুব ভালো করে শুনবো, এবং সেন্টেন্সটা বোঝার চেষ্টা করব যাতে আমার মনে রাখা সহজ হয়। কারণ আমি যা শুনবো সেটা আমাকে একটু মনে রাখতে হবে, এবং মনে রাখা থেকে আমাকে লিখে ফেলতে হবে। কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার? একটা সেন্টেন্স ভালো করে শুনবো, বুঝবো, মনে রাখবো, লিখে ফেলবো।
ক্লিয়ার এটা? আমি এতক্ষণ যা ডিসকাস করলাম, তাহলে আমি এখন যা বলছি, আচ্ছা, একটা ভালো কথা বলছেন ফার্জি আপু, যে আমরা কি শুনতে শুনতে লিখবো নাকি পুরাটা শুনে দেন লিখবো। দুইটা স্ট্র্যাটেজি আপু কাজ করে। কেউ কেউ আছে যারা শুনে শুনে লিখতে পারে, কেউ কেউ আছে যারা আগে পুরোটা ভালো করে শুনে তারপর লিখতে পারে। এটা হচ্ছে মানুষের আহ এবিলিটির উপর। কেউ আছে একসাথে দুইটা কাজ করতে পারে, কেউ আছে একটা কাজ ভালো করে করতে পারে। মানে যদি আমি ফোকাস দিয়ে করি তাহলে একটা কাজ ভালো করতে পারি। আমি তাহলে আপু একটু থিওরিতে যাই, থিওরিতে আমি জিনিসটা কভার করতেছি। আমি এখন এতক্ষণ যা কিছু বললাম সেটা আমি একটু সুন্দর একটা থিওরিতে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন? আচ্ছা, একটু আগে সম্ভবত ওয়াসি ভাই বলছেন যে এই স্লাইড গুলার ইয়া দিতে। এখন আপনারা যদি ভালো স্কোর করতে চান, খুব ভালো করে কথাটা শুনেন, যদি ভালো স্কোর করতে চান কিছু জিনিস আপনাদের করতে হবে। আমি আপনাদের সবকিছু দেখাচ্ছি, তাই না? আমি যখন স্লাইড দেই তখন জিনিসটা রেডিমেড হয়ে যায়, বুঝছেন? রেডিমেড হয়ে যায়। ভাইয়া মার্কের ইয়াটা তো দেওয়া আছে, এটা কি বললেন? মার্কের ইয়াটা তো আমাদের পেজে আছে, পেজে পুরো পাবলিক। তারপর হচ্ছে আমাদের রিসোর্স ব্যাংকের মধ্যে আছে, গুগল ক্লাসরুমে আছে আমাদের স্কোর ডিস্ট্রিবিউশন। আচ্ছা, কারণ আমি এই যে আপনাদের দেখাচ্ছি না একটা থিওরি পার্ট, পরীক্ষায় তো থিওরি পার্ট আসবে না, তাই না? তো আমাদের কাজটা হচ্ছে যখন আমরা ক্লাস করি খুব ভালো করে খেয়াল করেন যাতে কনসেপ্টটা বুঝেন। কোয়েশ্চেনের কনসেপ্ট যদি বুঝতে পারেন আপনার 50% কাজ শেষ। তো এটা একটা স্লাইড যদি আমি দিয়ে দেই, এই স্লাইড আপনারা 90% মানুষ কখনো পড়বেন না, ওপেনই করবেন না। এবং সেই এই স্লাইডটা দেওয়ার আসলে কোনো মিনিং নেই। মেইন হচ্ছে আমার কোয়েশ্চেনটা ভালো করে অ্যান্সার করতে পারে। সেটার জন্য আপনাদের এই স্লাইডে যা কিছু আছে সবকিছু আমি যখন কথা বলতেছি আমি দেখাচ্ছি, দুইটা জিনিস একসাথে কম্বাইন করেন, ভালো করে এখান থেকে বুঝে নেন, খাতায় নোট নেন। যখন নিজের হাতে লিখবেন, একই সাথে শুনতেছেন, আপনার জন্য এটা খুবই ইফেক্টিভ হবে। বাট রেডিমেড জিনিস ইফেক্টিভ হবে না। এটা আমার অনেক বছরের অবজারভেশন। কোভিড এর সময় আসলে আমাদের বেশ কিছু চেঞ্জ আসছে। আমরা অনেক কিছু জানতে পারছি যে হ্যাঁ অ্যাকচুয়ালি স্টুডেন্টদের স্কোরটা আসলে কিভাবে বাড়ানো যেতে পারে। আগে আমরা সবকিছু হার্ড কপি প্রিন্ট করে দিতাম স্টুডেন্টদেরকে। প্রিন্ট করে দেওয়ার পর আমাদের না রেজাল্ট এত ভালো আসতো না। আমি যখন থেকে 2021 থেকে 2021 সাল থেকে যখন আমি সবকিছু ডিজিটাল রিসোর্স দেওয়া শুরু করলাম, যে না এখন আমরা প্রিন্টেড দিচ্ছি না, আপনারা ডিজিটালি সবকিছু পড়াশোনা করবেন, আমাদের স্কোর, মানে আমাদের স্কোরার রেট এবং আপনাদের স্কোরার রেট আর কি জাস্ট ডাবল হয়ে গেছে। আগে যদি মাসে 10 জন স্কোর করতো, এখন মাসে 20 জন স্কোর করে। 20 জন। এখন মানুষ এফোর্ট দেওয়া শুরু করছে, মানুষ পড়া শুরু করছে, আলটিমেটলি সেটার একটা ভালো রেজাল্ট আমরা সবাই পাচ্ছি, বুঝছেন? খুবই হয়। মানে প্রিন্ট কি, প্রিন্টের মজাটা হচ্ছে প্রিন্টের একটা কমফোর্ট আছে, প্রিন্টটা মনে হয় যে এটা তো আমার কাছে আছে, এই জিনিসটা আমার কাছে আছে। আর প্রিন্ট দেখতে দেখা যায় এত মোটা, এত মোটা একটা শিট, এত মোটা একটা বই, এত বড় বই আমি কেমনে শুরু করব, কেমনি ইয়ে করবো ভাই? বাট যখন ডিজিটাল থাকে, আপনি ট্র্যাক থাকে, ভাই আমি 1 থেকে 30 পর্যন্ত পড়ছি, 30 থেকে আমি এখন 60 পর্যন্ত পড়লাম ভোকাবুলারি, 60 থেকে 90 পর্যন্ত। একটু করেন ভাই, আপনারাই এটার বেনিফিট পাবেন। একটু করেন, বলছি তো, আপনারা যারা এখনো শুরু করেননি, একটু শুরু করেন, একটা সপ্তাহ কন্টিনিউ করেন, প্রতিদিন ভোকাবুলারি, প্রিপোজিশন, কলোকেশন, লিঙ্কিং ওয়ার্ড সবকিছু একটু একটু পড়েন, দেখবেন আপনি কত ইমপ্রুভ করছেন। আপনি পরে বলবেন না আসলে ঠিক, আমার বাসায় যে বইটা পড়ে আছে আমি 10 বছরও বইয়ের একটা পৃষ্ঠা উল্টাই নেই, বাট আমি এখান থেকে আমি পড়তে পারতেছি। আপনাদের স্কোর আসবে ভাই, আলটিমেটলি হচ্ছে আমাদের স্কোর। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে রাইট ফ্রম ডিকটেশন কোয়েশ্চেন আমাদের, এই কোয়েশ্চেনটা পরীক্ষায় খুবই অল্প আসে। মাত্র 3 থেকে 4টা সেন্টেন্স আপনি শুনবেন, বেশিরভাগ সময় 3টা সেন্টেন্স আসে। 3 থেকে 4টা সেন্টেন্স আপনি শুনবেন। এক একটা সেন্টেন্স 3 থেকে 5 সেকেন্ড পর্যন্ত হয়, খুব কিন্তু বড় সেন্টেন্স না। 3 to 5 সেকেন্ড, ছোট্ট ছোট্ট, মানে একটা সেন্টেন্সই তো না, একটা না কথা বললে কতক্ষণ কথা বলা যায়? তো 3 to 5 সেকেন্ডস একটা সেন্টেন্সের ডিউরেশন। সেন্টেন্সটা আপনি শুধু একবার শুনবেন, এবং এক সেন্টেন্সে ম্যাক্সিমাম 15টা পর্যন্ত ওয়ার্ড থাকে, আপ টু 15 ওয়ার্ডস। বাট অ্যাভারেজ যদি আমরা বলি 10 থেকে 12টা ওয়ার্ড। আচ্ছা, মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে আপনি কতগুলো ওয়ার্ড, যতগুলো ওয়ার্ড আপনি শুনতেছেন
তার মধ্যে কতগুলো ওয়ার্ড আপনি লিখতে পারতেছেন এবং কারেক্টলি লিখতেছেন, তার মানে স্পেলিং ঠিক আছে, গ্রামার ঠিক আছে, আপনি ভুল করেন। তো যেটা বলছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি, খুব, এটা হচ্ছে লিসেন, ভালো করে শুনেন, মনে রাখেন, লিখে ফেলেন। আমি যা শুনবো একটু মনে রাখবো, লিখে ফেলবো। আচ্ছা, এখন এখানে সম্ভবত ফার্জিয়া পর একটা কোয়েশ্চেন ছিল যে ভাই আমরা কি শুনতে শুনতে লিখতে পারবো কিনা। দুইটা অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে সেন্টেন্সটা প্লে হওয়ার সাথে সাথে আপনি যা শুনতেছেন সেটা আপনি টাইপ করা শুরু করেন। যেহেতু টাইপিং আমরা তাড়াতাড়ি করতে পারি, কম্পিউটারে টাইপ করতে তো বেশি এটা কষ্ট হয় না, টাইপিং আমরা ফাস্ট করতে পারি। তো আপনি যা শুনতেছেন শুনতে শুনতে টাইপ করা শুরু করেন। আমি কিন্তু বলি না যে এটা আহ মানে এটা হচ্ছে প্রথম স্ট্র্যাটেজি, যেটা আপনি শুনতে শুনতে টাইপ করা শুরু করেন। ঠিক আছে, আমি মনে হয় এইটা বলে ফেলছি, এইটা সেকেন্ড আগে বলতেছি। তো এটা আমি বলি যে এটা অ্যাপ্লাই করে মেইনলি অ্যাডভান্সড লার্নারদের জন্য, যারা একটু কম্পিউটারের সাথে ভালো, যাদের টাইপিং স্পিড ভালো, কিবোর্ডটা একটু নর্মালের চেয়ে ভালো বুঝেন, এবং আপনারা ইংলিশ মানে শু- শুনে ক্যাচ করতে পারেন, লিখতেও পারেন। আপনার একই সাথে লিসনিং এবং রাইটিং আপনার কোনো সমস্যা হয় না। বুঝতেছেন? আমি বলছি লিসেন প্লাস রাইট এট দ্য সেম টাইম। যারা একই সাথে শুনতে পারেন এবং লিখতে পারেন, একটু অ্যাডভান্সড, কম্পিউটারের সাথে একটু ফ্রেন্ডলি, কিবোর্ডটা ভালো বুঝেন, তাদের জন্য হচ্ছে এই অ্যাপ্রোচটা। আপনি শুনতে শুনতে লিখে ফেলবেন, লিসেন প্লাস রাইট এট দ্য সেম টাইম, শুনতে শুনতে লিখে ফেলবেন যারা একটু অ্যাডভান্স ভাইয়া। বাট যারা একটু বিগিনার বা যারা একটু এখনো বেসিক লেভেলে আছে, তারা যেটা করতে পারেন যে আমি একসাথে দুইটা কাজ করতে পারি না, আমি হয় শুনতে পারি নইলে লিখতে পারি। আমি লিখতে গেলে শুনতে পারি না, শোনাটা পুরো মিস করি, তাহলে ভাই দরকার নেই। তাহলে আপনার জন্য স্ট্র্যাটেজি ওয়ান, আপনি যেটা করবেন, আপনি আগে শুনেন, খুব মন দিয়ে ভালো করে শুনেন, সেটা একটু মনে রাখেন, তারপর আপনি লিখে ফেলেন। তাহলে আগে শুনবেন, পরে লিখবেন। তাহলে আমার দুইটা স্ট্র্যাটেজি। যারা একটু বিগিনার অথবা শুরুর দিকে, তারা যেটা করতে পারেন, আগে শুনেন, শুনে ভালো করে মনে রাখ মানে যেহেতু ফোকাস দিয়ে শুনবেন, মনে রাখেন এবং তারপর লিখেন। আগে শুনবেন পরে লিখবেন, এটা হচ্ছে একটু যারা বেসিক অথবা মোটামুটি লেভেলে আছে। যারা একটু অ্যাডভান্সড, দুইটা কাজ একসাথে করতে পারেন, লিসেনিংও করতে পারেন, রাইটিং করতে পারেন, তারা শুনতে শুনতে লিখতে পারবেন, লিসেন প্লাস রাইট এট দ্য সেম টাইম। ক্লিয়ার আপনাদের জন্য? স্ট্র্যাটেজি দুটো ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একটা সাজেশন দিই, থার্ড সাজেশন। থার্ড সাজেশন হচ্ছে প্র্যাকটিস 20 questions with strategy 1 and 2 each। আপনি এই যে স্ট্র্যাটেজি ওয়ান, আগে শুনবেন পরে লিখবেন, এই স্ট্র্যাটেজিতে 20টা কোয়েশ্চেন প্র্যাকটিস করেন, দেখেন কেমন আউটপুট আসছে। তারপর আপনি শুনতে শুনতে লেখার চেষ্টা করেন, এই স্ট্র্যাটেজিতে আবার 20টা কোয়েশ্চেন প্র্যাকটিস করেন। দুইটা স্ট্র্যাটেজি আপনি এবার কম্পেয়ার করেন যে ভাই কোনটা আমার জন্য কমফোর্টেবল। ঠিক আছে, ফাইন্ড আউট ইয়োর কমফোর্টেবল স্টাইল, কমফোর্টেবল অ্যান্ড ইফেক্টিভ স্টাইল। যে কোন স্টাইলটা, কোন স্ট্র্যাটেজিটা আপনার জন্য কমফোর্টেবল এবং আপনার জন্য ইফেক্টিভ হচ্ছে। বুঝছেন? পেপারে আগে লিখে দেন, টাইপ করা যাবে, অবশ্যই যাবে। আপনি চাইলে কাগজ কলমে আগে লিখতে পারেন, তারপর আপনি টাইপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে ডিরেক্ট কম্পিউটারে ওই অ্যান্সার বক্সের মধ্যে আপনি টাইপ করতে পারেন, সেটাও সমস্যা নেই। আপনি কিবোর্ডেও টাইপ করতে পারবেন, কাগজে কলমেও লিখতে পারবেন, যেটা আপনার জন্য কমফোর্টেবল। ঠিক আছে? অডিও শোনার পর কতটুকু টাইম পাবো লেখার জন্য? অডিও শোনার পর আপনার জন্য কোনো ফিক্স টাইম নেই। এই কোয়েশ্চেনটা কিন্তু সবার লাস্টে থাকে। একটা জিনিস মনে রাখবেন, লিসেনিং মডিউলে আপনাকে হয়তো সব মিলায় 20 মিনিট অথবা 25 মিনিট টাইম দিবে, 20 থেকে 25 মিনিট টাইম দেয় একেবারে। আমাদের যতগুলো কোয়েশ্চেন আছে দেখেন, আমাদের টোটাল 8টা কোয়েশ্চেন আছে। 8টা কোয়েশ্চেনের জন্য আপনাকে একবারে 20 থেকে 25 মিনিট টাইম দিবে। আপনি যদি এই কোয়েশ্চেন গুলোতে বেশি সময় নিয়ে ফেলেন, তখন দেখবেন, আল্লাহ মাফ করুক, এই কোয়েশ্চেনে আসার আগে আপনার পরীক্ষা শেষ হয়ে গেছে। এই ভুলটা কখনো করবেন না।
স্পেশালি মানুষ যে কোয়েশ্চেন গুলোতে সময় নষ্ট করে, যে এমসিকিউ সিঙ্গেল, তারপর সিলেক্ট মিসিং ওয়ার্ড, হাইলাইট কারেক্ট সামারি, এই 1.5 মার্ক, 1 মার্ক, 3.5 মার্কের কোয়েশ্চেন অ্যান্সার করতে গিয়ে 19 মার্ক আর 32 মার্কের কোয়েশ্চেন হারায় ফেলে। যদি লাগে এইগুলা অডিও শেষ হওয়ার সাথে খালি একটা র্যান্ডম অ্যান্সার দেন, ওইসে কি হয় না দেখার দরকার নেই, একটা র্যান্ডম অ্যান্সার দিয়ে আপনি স্কিপ করে চলে যান, দরকার নেই। আপনি এখানে 3টা কোয়েশ্চেন, এই থার্ড ক্লাস কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে গেলে আপনি সর্বোচ্চ 5 মার্ক পাবেন, আর 2টা কোয়েশ্চেন অ্যান্সার করলে আপনি পাবেন হচ্ছে 51 মার্ক, 51 মার্কস। ভাই আপনাকে জেনে বুঝে এই 3টা কোয়েশ্চেন স্কিপ করতে হবে, এমসিকিউ সিঙ্গেল, সিলেক্ট মিসিং ওয়ার্ড, হাইলাইট কারেক্ট সামারি অ্যান্সার করার। যদি আপনার টাইম দেখেন যে কমে আসছে, আপনার দরকার নেই। কারণ হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড এবং রাইট ফ্রম ডিকটেশন, এই 2টা কোয়েশ্চেনের জন্য আপনার যাতে অ্যাটলিস্ট 7 মিনিটস টাইম থাকে, 7 মিনিটস, আপনি অ্যাটলিস্ট বলছি, এই 2টা কোয়েশ্চেন শুরু করার আগে আপনি দেখবেন উপরে টাইম লেখা থাকে, অ্যাটলিস্ট যাতে 7 মিনিট সময় থাকে। যদি 7 মিনিট না থাকে তাহলে এগুলো আপনার খুব কষ্ট হয়ে যাবে, কারণ এগুলোতে মার্ক বেশি, আমার টাইম নিয়ে অ্যান্সার করা উচিত। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, কি বলছেন একটা, এই অডিও শোনার পর, আচ্ছা কত এগুলো, হ্যাঁ, এই 3টা কোয়েশ্চেন চাইলে স্কিপ করেন, কোনো সমস্যা নেই। র্যান্ডম একটা অ্যান্সার, যেহেতু নেগেটিভ মার্ক নেই, একটা র্যান্ডম অ্যান্সার দিয়ে আপনি স্কিপ করে চলে যান। এমসিকিউ সিঙ্গেল, সিলেক্ট মিসিং ওয়ার্ড, হাইলাইট কারেক্ট সামারি, 3টে অ্যান্সার ক্লিক করে, হ্যাঁ, জাস্ট একটা র্যান্ডম অ্যান্সার দিয়ে আপনি পরেরটা চলে যাবেন, শেষ। কারণ এই বছর এই 2টা আমার খুবই খারাপ লাগছে। আমাদের একজন স্টুডেন্ট, আমি বলছি কিনা, নাম হচ্ছে রিয়াজ, খুব ভালো ছেলে, ও ইউকে তে অ্যাপ্লাই করছে, বাট সম্ভবত আর জানুয়ারিতে এখন যেতে পারবে না। কারণ সেই ছেলেটা, তার রাইটিং এ আছে 62, তার রিডিং এ আছে 59, তার স্পিকিং এ আছে 57, তার লিসেনিং এ আছে 35। বুঝেন, শেষ তার সবগুলা ব্যান্ড কোয়ালিফাই করছিল, তার ওভারঅল মার্ক আসতো মোটামুটি 59, 60 এমন একটা মার্ক। সে লিসেনিং এ 35 পাইছে, সে এই 2টা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারে ঠিক মতন। এই 2টা কোয়েশ্চেন আগে তার টাইম ছিল 2.5 মিনিট। সে রাইট ফ্রম ডিকটেশন টোটালি অ্যান্সার করতে পারেনি, হাইলাইট ইনকারেক্ট কোনো মতে অ্যান্সার করছে। তো ভাই এইভাবে আমরা অ্যান্সার করতে চাই না। সে খুবই মন খারাপ তার এখন, এটা ডেফার করে আমরা হয়তো মার্চ অথবা এপ্রিল ইনটেকে আবার অ্যাপ্লাই করবো তার জন্য। বুঝছেন, আমি যেগুলো ভালো পারি সেগুলো আগে না আপু, আপনি তো আসলে মানে যেগুলো ভালো পারেন ওটা অ্যান্সার করে আপনি ব্যাকে আসতে পারবেন না আপু, ব্যাকে আসতে পারবেন না। আপনাকে আপনি একটা কোয়েশ্চেন সিরিয়ালি আসতে হবে। তো এই কারণে এই কোয়েশ্চেন গুলো আপনি সিম্পলি স্কিপ করে ফেলতে পারেন টাইম দিয়ে। ওনাকে আবার এক্সাম দিতে হবে, কিচ্ছু করার নাই। বুঝেন না যে সবগুলোতে মানে 57, 59, 62, একটাতে পাইছে 35, 35 তো হবে না। একটা ব্যান্ড, নো ব্যান্ড লেস দেন 50 বলে ইউকে তে, মানে বেশিরভাগ ইউনিভার্সিটি। ও তো 50ও পায় নাই। এই আর কি, এটা সবাই কেয়ারফুল থাকে। তাহলে আমরা মনে হয় রাইট ফ্রম ডিকটেশনের জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি, আর হালকা একটু বাকি আছে। তো যেটা বলতেছিলাম যে আপনারা 2টা স্ট্র্যাটেজি প্র্যাকটিস করবেন, যে আগে শুনবেন, মনে রেখে পরে লিখবেন, এটাতে 20টা কোয়েশ্চেন, শুনতে শুনতে একই সাথে লিসেনিং এবং রাইটিং, এটাতে 20টা কোয়েশ্চেন, দেখেন কোন স্ট্র্যাটেজিটা আপনার জন্য কমফোর্টেবল, আপনার জন্য ইফেক্টিভ। আপনি কারেক্টলি অ্যান্সার করতে পারতেছেন, আপনি মার্ক বেশি পাচ্ছেন। ঠিক আছে। এখন আমি এটা কথা বলছিলাম যে সব সময় সেন্টেন্সের উপর ফোকাস করুন। কেন? আমি এটা ক্লাসিক এক্সাম্পল দিই, যে আপনাকে আমি 20টা আপেল দিছি, 20টা আপেল, 20টা আপেল হাত দিয়ে ধরতে দিছি, আপনার হাত কতগুলো আছে বলেন? আপনি এই হাতে 20টা আপেল ধরা কষ্ট না? 20টা আপেল তো ধরতে পারবেন। বাট আপনাকে যদি আমি একটা ব্যাগ দেই এবং ব্যাগের ভিতর 20টা আপেল ঢুকায় দেই, ওই ব্যাগটা কিন্তু ক্যারি করা কোনো ব্যাপারই না। তো সেন্টেন্স হচ্ছে যেখানে একটা মুক্তার মালার মতন, সেন্টেন্সের মধ্যে থেকে ওয়ার্ড, সবগুলো ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয়। যদি আপনি সেন্টেন্সে ফোকাস করেন, অটোমেটিক্যালি ওয়ার্ড কভার হয়ে যাবে, আপনি ওয়ার্ড গুলো মনে রাখতে পারবেন। আপনি যদি এক একটা ওয়ার্ডে ফোকাস করেন, আপনি কিন্তু সেন্টেন্স মনে রাখতে পারবেন। তো সবসময় সেন্টেন্সের উপর ফোকাস রাখবেন, সেন্টেন্সের মিনিংটা একটু বোঝার চেষ্টা করবেন,
তাহলে এটার মধ্যে যতগুলো ওয়ার্ড আছে অটোমেটিক্যালি আপনার জন্য মনে রাখা সহজ। ওয়ার্ডের সিকোয়েন্স, কি কয়টা ওয়ার্ড আছে, কেমনে আছে, সবগুলো আপনার মনে রাখা সহজ ইফ ইউ ফোকাস অন দ্য সেন্টেন্স। তো তাহলে আমরা সবসময় সেন্টেন্সে ফোকাস করব, কারণ সেন্টেন্সের ভিতরেই আছে ওয়ার্ড। সেন্টেন্স হচ্ছে আমার ব্যাগ, আর এক একটা ওয়ার্ড হচ্ছে আমার আপ। তা আমি যখন সেন্টেন্সটা ইয়ে করতে পারবো, আমি সেন্টেন্সটা ভালো করে শুনবো, অটোমেটিক্যালি ওয়ার্ডগুলো আমার মনে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে। এবং অবশ্যই আমি একটু ফোকাস দিয়ে শুনবো যাতে আমার মেমোরিতে কিছু ওয়ার্ড থাকে। কারণ আমি যখন শুনতে শুনতে লিখবো, তখনও কিন্তু শুনে আমি সব এট এ টাইম সেম টাইমে আমি সব ওয়ার্ড লিখতে পারবো। অবশ্যই আমাকে ভালো করে শুনতে হবে যাতে মেমোরিতে আমার কিছু জিনিস সেভ হয়ে যায় এবং সেখান থেকে আমি লিখতে পারবো। আচ্ছা, এটার জন্য আপনাকে অনেক হেল্প করবে হচ্ছে ভোকাবুলারি। কারণ সেন্টেন্সে এমন কিছু শব্দ থাকে যে ওয়ার্ডগুলো সবসময় কমন না। এই ভোকাবুলারি আমরা কোত্থেকে শিখবো? আমরা জানি আমাদের রিসোর্স ব্যাংকে দুইটা ভোকাবুলারির শিট আছে, আর সাথে আমাদের পোর্টালে একটা ভোকাবুলারির আরেকটা লিস্ট আছে। তো এই তিনটা লিস্ট আমরা যদি পড়ে ফেলি, তাহলে ইনশাল্লাহ আমাদের 100% আপনার কাভার হবে। আমাদের পোর্টালের যে লিস্ট এবং আমাদের যে 1200 এবং 500, এই সব ভোকাবুলারি যদি পড়ি, আমার রিডিং রিডিং মডিউলের সব কোয়েশ্চেন তো কাভার হবেই, আমার এই রাইট ফ্রম ডিকটেশনের জন্য ইনশাল্লাহ সব কাভার হবে। আচ্ছা, সাথে একটা চ্যালেঞ্জ সবাই ফেস করে, যেটা হচ্ছে অ্যাকসেন্ট। যে ভাই, আগে তো বুঝতে হবে যে কি বলছে, আমি তো শুনে বুঝতেই পারি নাই কি বলছে। এটা একটা প্রবলেম থাকে, যে ভাই কি বললো আমি তো বুঝতেই পারলাম না, শুনতেই পারলাম না। কারণ আপনি শুনতে পারেন নাই, কারণ অ্যাকসেন্টটা আপনার সাথে পরিচিত না। সরি, আপনি এই অ্যাকসেন্টের সাথে পরিচিত না, অ্যাকসেন্টটা আপনার কাছে আনকমন। যেমন আমাকে যদি কেউ স্প্যানিশে কথা বলে, অথবা হঠাৎ করে আহ একটা ভিন্ন ভাষায়, একটা আফ্রিকান ভাষায় কথা বলা শুরু করে, আমি তো বুঝবো না কি বলতেছে। তো আমি যদি অ্যাকসেন্টটা আগে থেকে প্র্যাকটিস করি, এই অ্যাকসেন্টটার সাথে যদি আমি পরিচিত থাকি। হ্যাঁ, এক্স্যাক্টলি ভাইয়া, জুবাইর ভাই বলছেন যেটা অনেক প্যারা। কারণ কি, আমরা বাংলাদেশে নর্মালি সবচেয়ে বেশি দেখছি হচ্ছে হলিউডের সিনেমা। হলিউডের সিনেমা দেখছি ছোটকাল থেকে, হলিউডের টিভি সিরিজ দেখছি, আমেরিকান সবকিছু, মানে আমেরিকান চলে গেছে আমাদের। আমরা আমেরিকান মুভি, আমেরিকান শো, আমেরিকান কার্টুন, সব আমেরিকান জিনিসপাতি দেখছি। খুব অল্প মানুষ হয়তো হ্যারি পটার দেখছে, জেমস বন্ড দেখছে, তারপর কিং স্মিথ, আমি জানি না আপনারা দেখছেন কিনা। তারপর মানে খুব অল্প বিস্তর আর কি, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান কিন্তু ব্রিটিশ সিনেমা। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান খুব অল্প, আমরা হয়তো ব্রিটিশ সিনেমা কিছুটা দেখছি। তো আমরা আমেরিকান অ্যাকসেন্ট সবচেয়ে ভালো বুঝি। আমরা যখন আমেরিকান অ্যাকসেন্টে কোনো কিছু শুনি, সেটা আমরা সবচেয়ে ইজিলি বুঝতে পারি। সেকেন্ড আমরা বুঝি ব্রিটিশ। ব্রিটিশের মধ্যে আরো কয়েকটা দেশ আছে, সমস্যা নেই, বাট ব্রিটিশ অ্যাকসেন্ট ঘুরে ফিরে। আমাদের জন্য যেটা সবচেয়ে ডিফিকাল্ট অ্যাকসেন্ট, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান এবং সাউথ আফ্রিকান অ্যাকসেন্ট। এই দুইটা অ্যাকসেন্ট আমরা কম শুনছি। বাট পিটিই তে এখন যে রিভাইজড ফরম্যাট, উইচ হ্যাজ স্টার্টেড ফ্রম অক্টোবর, সেই ফরম্যাটে আমরা এখন চারটা মেজর অ্যাকসেন্ট পাই। চারটা মেজর অ্যাকসেন্ট হচ্ছে আমেরিকান, আমেরিকান অ্যাকসেন্ট হচ্ছে কানাডা এবং নর্থ আমেরিকা, মানে নর্থ আমেরিকা, ইউএসএ এবং কানাডা। ব্রিটিশ অ্যাকসেন্টের মধ্যে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড। অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টের মধ্যে নিউজিল্যান্ড চলে আসে। আর সাউথ আফ্রিকান অ্যাকসেন্ট, এটার সাথে এটা আসলে কিছুটা ব্রিটিশ এবং আমেরিকান অ্যাকসেন্টের একটা কম্বিনেশন। সাউথ আফ্রিকান অ্যাকসেন্টটা হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকান অ্যাকসেন্টের মাঝামাঝি পড়ছে। কারণ কেউ যদি ম্যাপ দেখেন, দেখবেন যে আফ্রিকা পড়ছে আহ ইউকে, মানে ইউরোপ, এবং ইয়ার মাঝখানে, আমেরিকার মাঝখানে হচ্ছে আফ্রিকা। তা ইউরোপের একটু নিচে, আমেরিকা আছে ওই পাশে আর কি। তো ভাই, এখন এই সব রকম অ্যাকসেন্ট থেকে আসে। তো আমি এই জন্য যেটা সাজেস্ট করি, আপনাদের রিসোর্স ব্যাংকে একটা সুন্দর রিসোর্স দেওয়া আছে, কেউ ওপেন করবেন যে অ্যাকসেন্ট প্র্যাকটিস, লিসেনিং অ্যাকসেন্ট প্র্যাকটিস, একটা ফাইল দেওয়া আছে, বুঝছেন? লিসেনিং, এটা আমাদের রিসোর্স ব্যাংকে আপনারা পাবেন। লিসেনিং অ্যাকসেন্ট প্র্যাকটিস একটা ফাইল আছে, ওখানে আমি বেশ কিছু কন্টেন্ট দিয়ে দিছি। যে কন্টেন্ট গুলো আপনারা ইউটিউবে খুঁজবেন, এখানে ট্রাভেল ব্লগ আছে, এখানে আপনার এই যে শামীম ভাই নামে একজন, আপনি কি এখানে আছেন? আপনি গ্রুপে কল দেয় কে?
তো যাই হোক। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা যদি, না ইউটিউব চ্যানেলের সব নাম দেওয়া আছে ভাইয়া, ইউটিউব চ্যানেলের নামগুলাই সব ওই এই লিস্টে দেওয়া আছে, সবগুলো লিস্ট করে দেওয়া আছে। তো যেটা বলতেছিলাম যে আমার কাজ হচ্ছে আমি ইউটিউবে যাব এবং প্রত্যেকটা চ্যানেলের নাম আমি ওখানে আমি এখানে আমি ট্রাভেল ব্লগ রাখছি। আপনারা ট্রাভেল দেখতে মানে সব ইন্টারেস্টিং জিনিস ভালো লাগবে আপনার কাছে। ট্রাভেল ব্লগ, লুক ডামানকে তো আপনারা চিনেন, বাংলাদেশে আসছিল, নাকের মধ্যে একটা নাক ফুল পরে, একটা অস্ট্রেলিয়ান ছিল। ট্রাভেল ব্লগ আছে, কুকিং আছে, এই যে মাস্টার শেফ কুকিং শো আছে। আপনার রান্না দেখতে ভাল লাগে, ট্রাভেলিং দেখতে ভাল লাগে, আপনার হচ্ছে গিয়ে খেলা দেখতে ভাল লাগে, স্পোর্টস কমেন্ট্রি, ক্রিকেট আছে, ফুটবল আছে। আচ্ছা, আপনার যদি ইয়া দেখতে ভাল লাগে, আহ ধরেন হিস্টোরিক্যাল ডকুমেন্টারি, ইতিহাস, কোথায় কি হয়েছিল, কোথায় রাজা বাদশা থাকতো। আচ্ছা, আপনার পলিটিক্স দেখতে ভাল লাগে, পলিটিক্যাল কিছু আমি চ্যানেল দিয়ে দিছি। আপনার ভাল লাগে হচ্ছে জিওগ্রাফিক জিনিসপত্র দেখতে, কোন দেশে কি আছে না আছে। আপনার পশু পাখি দেখতে ভালো লাগে, এনিমাল প্ল্যানেট আছে, তারপর হচ্ছে গিয়ে ডিসকাভারি আছে, বিবিসি আর্থ আছে, প্ল্যানেট আর্থ আছে, বহুত কিছু আছে। তারপর হচ্ছে আপনার স্ট্যান্ড আপ কমেডি, কমেডি দেখতে ভালো লাগে, কয়েকটা কমেডিয়ানের নাম দেওয়া আছে, স্ট্যান্ড আপ কমেডিয়ান চ্যানেল। আপনার শো দেখতে ভালো লাগে, মুভি দেখতে ভালো লাগে, শো মুভি তো আসলে ভাই শেষ করা যাবে না, আমি লিখে রাখছি কি কি জিনিস। তো ওখান থেকে আপনারা যদি একটু অ্যাকসেন্ট গুলা ইউটিউব থেকে নিয়মিত, ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান, সাউথ আফ্রিকান, যে অ্যাকসেন্টটা আপনি লাইফে কম শুনছেন, সেই অ্যাকসেন্টটা আপনি বেশি বেশি শুনেন। আপনি অস্ট্রেলিয়ান কিছু চ্যানেল দেখেন, সাউথ আফ্রিকান ক্রিকেটের কমেন্ট্রি শুনেন। এগুলা শুনতে শুনতে যত শুনবেন তত আপনি ইউজ টু হবেন। যত ইউজ টু হবেন, এই অ্যাকসেন্টটা আপনার কাছে আর অচেনা অচেনা অথবা অজানা লাগবে না। এটা আপনার কাছে ফ্যামিলিয়ার, পরিচিত হয়ে, তখন জিনিসটা সহজ হবে। আমরা যে জিনিসটা কম পাইছি সেটা আমাদের কাছে কঠিন, যে জিনিসটা আমরা বারবার করছি, করতে করতে সেটার কাছে আমরা অভ্যস্ত হয়ে গেছি, সেটা আমাদের কাছে সহজ। ঠিক আছে, রাইট। এই যে বিগ ব্যাশ লিগ, বিগ ব্যাশ লিগ হচ্ছে এটা অস্ট্রেলিয়ান ক্রিকেট চ্যানেল। পোর্টালটা, পোর্টাল তো আপু যে আপনি আপনার কাউন্সিলরকে বলবেন, কাউন্সিলরকে বললে পোর্টাল, রিসোর্স ব্যাংক সবকিছু আপনাকে বলে দিবে। রাইটিং এসে ব্যাংক এই উইকে আসতেছে, আগামীকাল আসতেছে ইনশাল্লাহ। ফিনিশ, আমি জাস্ট চেকিং দিচ্ছি, আগামীকাল ইনশাল্লাহ লাইভ হয়ে যাবে এসে ব্যাংক। সুন্দর একটা কাজ হয়েছে আলহামদুলিল্লাহ, এটা থেকে বেনিফিট পাবেন, পড়বেন। যে এসে গুলো এখানে আপলোড করা হবে এগুলো অবশ্যই পড়বেন, পড়ে পড়ে আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। কখনো টেমপ্লেট মানে টেমপ্লেট অ্যাভয়েড করার চেষ্টা করবেন, টেমপ্লেট টেমপ্লেট আমি কখনো পড়াই না। আমি চাই আপনারা খুব ভালো স্টুডেন্ট, মানে আপনারা আমার কাছ থেকে ভালো কিছু শিখেন। যা শিখবেন সেটা আপনাকে শুধু পিটিইতে না, আপনার পুরো লাইফে যাতে বেনিফিট দেয়। সামনে একটা ভার্সিটি যাচ্ছেন, একটা জবে জয়েন করবেন, যেখানেই যান সেখানে যাতে আপনার সবগুলা স্কিল আপনি কাজে লাগাইতে পারেন, রাইটিং স্কিল, স্পিকিং স্কিল করতে। তো ঠিক আছে, আমরা মোটামুটি থিওরি বুঝে ফেলছি। একটা সেন্টেন্স ভালো করে শুনবো, মনে রাখবো, লিখে ফেলবো, শেষ। স্পেলিং ঠিক রাখবো, গ্রামার ঠিক রাখবো। যদি সব ক্লিয়ার থাকে আমি তাহলে ক্লিয়ারতে যাই, প্র্যাকটিসে চলে যাই। যদি আপনাদের এখানে আর কোনো প্রশ্ন না থাকে, থিওরিতে যদি আর সমস্যা না থাকে, আমরা একটু প্র্যাকটিসে চলে যাই সবাই। আপনারা সবাই দেখতে পাচ্ছেন প্র্যাকটিস পোর্টাল? প্র্যাকটিস পোর্টাল দেখতে পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা। আমরা প্র্যাকটিসে আসি। আমাদের আজকে কোয়েশ্চেন, রাইট ফ্রম ডিকটেশন। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আমরা একটু প্রেডিকশন কোয়েশ্চেন দিয়ে করার চেষ্টা করি, যেহেতু প্রেডিকশন কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসে, আসছে এবং আসবে ইনশাআল্লাহ। তাই আমরা, দেখেন, 237 কোয়েশ্চেন, 237টা কোয়েশ্চেন আছে। আপনাদের মেইন কাজ হচ্ছে এই প্রেডিকশনের 237টা কোয়েশ্চেন শেষ করা। কারণ সব মিলাই কোয়েশ্চেন আছে 35,568, অনেক কোয়েশ্চেন, 3,568টা কোয়েশ্চেন। এগুলা করার আগে আপনি আগে প্রেডিকশন করেন, প্রেডিকশন শেষ করার পর তা আপনি এরপর আপনি অলে যান। আর প্রেডিকশন যদি আপনি 237টা শেষ করেন, আপনি এখান থেকে একটা, কপাল ভালো থাকলে দুইটা আপনি কমন পেয়ে যেতে পারেন, একটা থেকে দুইটা আপনি কমন পেয়ে যেতে পারেন যদি কপাল ভালো থাকে। কারণ আমরা নর্মালি দেখছি
যারা এখান থেকে প্রেডিকশন কোয়েশ্চেন সব শেষ করতে পারে তারা পরীক্ষায় 50%-এর মতন কোয়েশ্চেন কমন পায়। তখন তো অ্যান্সার শুদ্ধ মুখস্থ, ধুম করে অ্যান্সার করে ফেলি আমি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করলাম। দেখি সবাই খাতা কলম নিছেন? সবাই খাতা কলম নিছেন? আমি তো আবার প্লে করতেছি। খাতা কলম বা যেটাই, সব ফুল ফোকাস। যা শুনবো খুব ভালো করে শুনবো, এবং সেটা আমি সুন্দর করে লিখে ফেলবো। আপনারা চ্যাট বক্সে অ্যান্সার দিতে পারবেন, আমি আপনাদেরকে আনমিউট করে অ্যান্সার নিই। বিসমিল্লাহ, শুরু করতেছি। Humans use symbolic language to communicate plans and contentions. কি অ্যান্সার করবেন? হাসান ভাই। হাসান ভাই, আপনি চ্যাট বক্সে লিখলে ভালোই তো। আচ্ছা হ্যাঁ, এটা মনে হয় রৌনক ভাই অ্যান্সার করে ফেলছে মোটামুটি পুরাই। রৌনক ভাইকে আমি একটু চান্স দিচ্ছি, আপনি পরেরটা অ্যান্সার করেন হাসান ভাই, তা উনি অ্যান্সার করে ফেলছে, তো আপনার চ্যাট বক্সে অ্যান্সারটা লিখে দিন, তাহলে বেটার হয়। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আপনার নিউজিল্যান্ডের অ্যাপ্লিকেশন, তাসমানিয়া থেকে আপনার ইয়ে আসছে। হ্যাঁ, 35%। যে আলহামদুলিল্লাহ, বলছিলাম ভাই যে বিশাল একটা ব্যাপার আসছে। জি 35% বিশাল স্কলারশিপ। ভাই, আমার মাথা থেকে যে কি একটা চাপ নামছে, আমার বাসা থেকে অনেক খুশি হয়েছে। আপনি জানেন পিটিটা ভাই একটা ভালো একটা প্রিপারেশন নিয়ে একটা সুন্দর ইনশাআল্লাহ, করতে হবে। ইনশাআল্লাহ। জি ভাই। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ভাই, আপনি অ্যান্সারটা বলেন। ভাই, এখানে মনে হয় আমি একটু ভুল করছি, এটা হিউম্যানস এর আচ্ছা পরে আপনি এবার বলেন ভাই, ইউজ। বলেন বলেন। এটা ছিল বলেন আমি হচ্ছে মেবি হিউম্যান ইউজ সিম্বলিক ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট প্লান্টস এন্ড ইস্যুস, না অ্যানিমেল, এরকম কিছু একটা হবে। সিম্বলিক ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট। প্লান্টস এন্ড অ্যানিমেলস ইস্যুস, প্লান্টস এন্ড অ্যানিমালস নাকি ইস্যুস, প্লান্টস এন্ড কন্ডিশন বা কেন এমন একটা কিছু ছিল। দিচ্ছেন। প্লান্টস প্ল্যান্স। প্লান্টস 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 শিওর ছিল, প্লান্টস এন্ড ওকে, তারপর কন্ডিশন নিলাম, কন্ডিশনস নিলাম। ঠিক আছে। আমি তো অ্যানিমেলস শুনছিলাম সম্ভবত। আচ্ছা, অ্যানিমেলও দিয়ে দেন, রাইট ফ্রম আচ্ছা ডিকটেশন তো। হ্যাঁ, আমরা যদি কখনো দুইটা ওয়ার্ডের মধ্যে কনফিউজ থেকে আমি দুইটা ওয়ার্ড দিতে পারবো, যেটা কারেক্ট সেটা সফটওয়্যার নিবে। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। আচ্ছা ঠিক আছে, দিলাম আপাতত। দেখি কি আসে। হিউম্যানস, আমরা একটা বানান অবশ্যই স্পেলিং চেক করবো। ইউজ সিম্বলিক ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট, বলতেছেন প্ল্যান্টস এন্ড কন্ডিশনস এনিমেলস। আচ্ছা দেখি তো কি আসে। প্লান্টস না প্ল্যান ছিল, প্ল্যান ছিল এন্ড ঠিক আছে। কন্টেনশন। আল্লাহ, ভুল করছি ভাই, 1 মার্ক আচ্ছা, গেছে। না কোনো সমস্যা নেই ভাই। তো দেখেন যে আমাদের যত প্ল্যানস এবং আমার পরিকল্পনা, আমাদের প্ল্যানিং, আমাদের যত আইডিয়া, আমাদের যত থিওরি, আমাদের যত কনসেপ্ট, এগুলা আমরা অনেক সময় সিম্বলিক ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্ল্যান্স, আকারে ইঙ্গিতে প্রকাশ করি। আচ্ছা আকারে আচ্ছা, ইঙ্গিতে, তাই না? সিম্বলিক ল্যাঙ্গুয়েজ। এটা আচ্ছা, প্লান্টস হবে না, প্ল্যান্স তো হবে। আপনি এখানে একটু নিজেকে অ্যাসেস করবেন, তাহলে দেখেন সেলফ অ্যাসেসমেন্টে যদি আমরা দেখি যে আমার এখানে টোটাল মার্ক ছিল ভাইয়া, দেখেন 5.5 আর 5 পয়েন্ট, লিসেনিং এ 5.5, রাইটিং 5 পয়েন্ট, দুইটা মিলায় ধরেন আমার 11 মার্ক, তাই না? জি 11 মার্কের মধ্যে আপনি পাচ্ছেন 9। এটা কিন্তু খারাপ না, তাই না? একদম খারাপ না তো। জি যদি আসলে ওইটা হয়ে যেত তাহলে তো হয়েও যেতে পারতো। তো কখনো না এমন করেন না যে আমি শিওর না দেখে একটা ওয়ার্ড আপনি ছেড়ে দিবেন, কখনো ছেড়ে দিবেন না। সব না, সময় চেষ্টা করবেন যে মানে যতটুকু পারেন গেস করে হইলে একটা অ্যান্সার করে দিতে। কারণ নেগেটিভ মার্ক নেই। যদি সেটা অ্যান্সার হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, হয়ে গেল আমার। এখানে যখন দিছে কমিউনিকেট, তখন আমি ভাবছি কমিউনিকেট তাহলে হয়তো অ্যানিমেলের সাথে কমিউনিকেট বা ইয়া টিয়া, পরে ভাবছি না, তাহলে এটা তো ভাইয়া, প্ল্যান্স তাহলে হবে। দেখেন, তাহলে কমিউনিকেট ল্যাঙ্গুয়েজ, উইথ থাকবে, উইথ। হ্যাঁ কারোর হ্যাঁ সাথে হ্যাঁ, যখন কমিউনিকেট করি, কমিউনিকেট। জি, এটা উইথ। কোলোকেশন মনে আসছে। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আচ্ছা কমিউনিকেট উইথ। আচ্ছা, জি জি জি, কমিউনিকেট। ঠিক আছে ভাই, ভালো আনসার, খারাপ না। ঠিক আছে, আপনি দেখতে পারলেন যে আচ্ছা ঠিক আছে, লাইক এটা ছিল এটা প্ল্যানস। এটা ডিফিকাল্ট ছিল। প্ল্যানস এন্ড এক্স্যাক্টলি, এটা ডিফিকাল্ট ছিল। এবং মনে রাখবেন সব কিন্তু ডিফিকাল্ট থাকবে না। পরীক্ষার সময় আপনার কিন্তু ডিফিকাল্ট আসবে সর্বোচ্চ একটা। আপনারা যারা সবাই আছেন, ডিফিকাল্ট কোয়েশ্চেন আসবে সর্বোচ্চ একটা।
বেশিরভাগ সময় সব মিডিয়াম কোয়েশ্চেন আসে। জি। কপাল ভালো থাকলে একটা ইজি, দুইটা মিডিয়াম, অথবা আচ্ছা। তিনটাই মিডিয়াম, অথবা একটা ইজি, একটা মিডিয়াম, একটা ডিফিকাল্ট। দেখেন ডিফিকাল্টও কিন্তু, ভাই ডিফিকাল্ট কি এতই ডিফিকাল্ট হয়েছে? না না না, এমনি জাস্ট আমি ওই শেষের দিকটা বলতে পারি না, আমি ইজি ছিল। ভাবছিলাম যে হ্যাঁ, কন্ডিশন কন্টেনশন এইটা রাইট। এই এগুলো যে বুঝতেছি। ওয়ার্ডটা, ভোকাবুলারি, হ্যাঁ ভাই, আচ্ছা যদি এই ওয়ার্ডটা আপনি পড়ে ফেলতেন ভোকাব ব্যাংক থেকে, তখন ইজি হয়ে যেত না জিনিসটা, যে আচ্ছা কন্টেনশন বলে একটা ওয়ার্ড আছে, তাই না? তখন যখন আমি ওয়ার্ডটা জানি, তখন যখন আমি শুনতেছি, আমি ইজিলি রিকগনাইজ করতে পারবো। জি জি ঠিক জি। আছে, আমরা তাহলে পরেরটা চলে যাই। এবার ভালো করে আবার সবাই অ্যালার্ট হয়ে শুনে। The teacher explained the homework to the class. থেকে বলবেন, এটা কিন্তু পরীক্ষায় আসতেছে এবং পরীক্ষায় আসবে সামনে। ফারজান আপু, মিউট করেন। ফারজান আপু মিউট করেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। The teacher explained to the class. টিচার এক্সপ্লেইন, আপু কি এক্সপ্লেইন করছে? পরেরটা কি মিস করছি? ও আচ্ছা, সরি, টিচার, হ্যাঁ এটা আমি লিখেছি বাট বলতে ভুলে গেছি। টিচার এক্সপ্লেইন টু দ্য এটুকুই? আর কিছু অ্যাড করতে চান এদিক ওদিক? হোমওয়ার্ক টু দ্য ক্লাস। হোমওয়ার্ক, আচ্ছা। আর আর লিখতে কিছু? পারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে একদম এটাও ইয়া না আমার জন্য। আমি অ্যান্সারটা করি, তারপর আমি দেখতেছি। সাবমিট করলাম আমরা। তো তাহলে কি বাদ গেছে আপনার? শুরুতে একটা দা ছিল, দা হ্যাঁ, টিচার দা। এক্সপ্লেইন দা হোমওয়ার্ক টু দা ক্লাস। দুইটা দা বাদ চলে গেছে। বাট আপনি অ্যাট লিস্ট 5, 5, 10, 10 মার্কের মধ্যে আপনি 8 পাচ্ছেন, যেটা কিন্তু খারাপ মার্ক না। বাট যেহেতু এই কোয়েশ্চেনটা একটু ইজি, এটা শুনে হুম। মনে রাখাটা একটু সহজ, আমি চেষ্টা করবো এটা ফুললি অ্যান্সার করতে। জি। জি। কারণ এই, দেখেন তিনটা কোয়েশ্চেন না, তিনটা কোয়েশ্চেন মিলে হচ্ছে 32 মার্ক, তেমন এক একটা কোয়েশ্চেনে 10, 11, 12 মার্ক করে থাকে। অনেক জি। আগায় দিবে আপনি টোটাল। আচ্ছা। ওই যে সাদির কথা বললাম, যে ইয়া, ওই রিয়াজ, যে কিনা জি। 35% যে কিনা রাইট ফ্রম ডিকটেশন অ্যান্সারই করতে পারেনি, 35 তো একটু নর্মাল, অ্যান্সারই করেনি। তো আমরা হুম। ইনশাল্লাহ এটা ভালো করে অ্যান্সার করতে পারলে অনেকটুকু ভালো করতে পারবো। ঠিক আছে, জি। তাহলে আমরা দেখলাম যে দুইটা আর্টিকেল বাদ পড়ছিল, এই জন্য আমাদের 2 মার্ক কমেছে। ঠিক আছে, এই যে অ্যাসেসমেন্টটা খুব হেল্প করবে আপনাকে। ফুল আচ্ছা। স্টপ অবশ্যই দিতে হবে। অবশ্যই সবসময় ও প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল দিয়ে শুরু করবেন, যেহেতু এটা সেন্টেন্স শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে। জি। লাস্টে একটা ফুল স্টপ মাস্ট। আচ্ছা। আমি ভাই আজকে একটা আজকে না কালকে আর কি 2 দিন মিলে একটু একটু করে করেছি, একটা মক টেস্ট দিয়েছি, খুবই পচা আসছে। এটাতে ফুল স্টপ গুলো আসলে দেইনি। এখন আপনি তো বলাতে বোঝা ওভারঅল মাত্র 35 আচ্ছা ঠিক আসছে। আছে, ঠিক আছে যাক। তো এটা আসলে যে প্র্যাকটিস করতে করতে আমাদের অনেক কিছু আরো আসে। আচ্ছা। ঠিক আছে, পরেরটা যাচ্ছি, সবাই আবার অ্যালার্ট হন। Please turn off the light to save energy. এই আগে আমি লিখিয়েন না, আগে অ্যান্সার লিখবেন। আগে আগে আমি লিখিয়েন না, আগে লিখবেন অ্যান্সার। অ্যান্সার কেউ আমি টামি লিখিয়েন না প্লিজ। নেক্সট থেকে সবাই হচ্ছে অ্যান্সার লিখবেন, যে অ্যান্সার ভালো লিখবেন তাকে আনমিউট করবো বেশি, যারটা বেশি ভালো। তাসনু বাবু। জি স্যার। স্যার এর হুম, আগে আনসার লিখেছিলাম, পরে ও ইয়া এটা তো হয়নি, ভালো। লেট হয়ে আচ্ছা গেছে। ভালো। স্যার জি, এটা হবে প্লিজ টার্ন অফ দ্য লাইট টু সেভ দ্য এনার্জি। অফ দ্য লাইট দ্য লাইট টু সেভ এনার্জি। টু সেভ ফুল এনার্জি। স্টপ। ফুল স্টপ। ঠিক আছে, স্পেলিং দেখে প্লিজ টার্ন অফ দ্য লাইট টু সেভ এনার্জি। ঠিক আছে। সাবমিট করলাম। আচ্ছা, এই যে আপু একদম 10 আউট অফ 10 পেয়ে গেছেন। তুমি ইজি ছিল। প্রত্যেকটা ওয়ার্ড কারেক্ট করছেন বাবু, এইগুলোই পরীক্ষায় আসে। এটা কিন্তু পরীক্ষায় আসার কোয়েশ্চেন, যেটা পরীক্ষায় আসবে সামনে, বুঝছেন? তো জি স্যার। দেখেন, এই যে একটা সেন্টেন্স শোনা, সেন্টেন্সটা দেখেন সর্বোচ্চ এখানে ছিল 2 সেকেন্ডের সেন্টেন্স, তারপর সেই সেন্টেন্সটা লিখতে আমার সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে। আমি সাবমিট করি। তো একটা রাইট ফ্রম ডিকটেশনে আমরা সর্বোচ্চ, মানে মিনিমাম 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মতো টাইম নিতে পারি। এর বেশি নিতে গেলে দেখবেন টাইম ব্যালেন্স হবে না।
আর যারা ভালো তারা দেখা যায় আগের গুলো শেষ করে ফেলছে, পরে এগুলোর জন্য 1 মিনিট করে টাইম রাখতে পারছে। দেখো এখন প্রেশার কম থাকে। পরেরটা আবার সবাই অ্যালার্ট, অ্যান্সার লিখবেন, চ্যাট বক্সে অ্যান্সার লিখবেন। The placement test of mathematics and statistics is offered every semester. সেন্টেন্স দেন আমাকে চ্যাটে। প্লেসমেন্ট অফ ম্যাথমেটিক্স, আর কিছু নেই? আর একটু তো জিনিসপাতি ছিল। আফসানা আপু দেখে একটু আসেন। আফসানা, তাসনিম, লিজা আপু আপনি একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। অ্যান্সারটা কি দিচ্ছি আমরা? দ্য প্লেসমেন্ট টেস্ট অফ ম্যাথমেটিক্স অ্যান্ড সেমিস্টার, এতটুকু ধরতে পারছি। স্টপ ম্যাথমেটিক্স অ্যান্ড সেমিস্টার। এন্ড সেমেস্টার, এতটুকু ধরতে পারছি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এখানে আপনার মানে যা আছে স্পেলিং সব ঠিক আছে তো আমাদের, না? জি। সাবমিট করি। তো দেখেন এটা যদি একটু বড় সেন্টেন্স ছিল, এখানে মার্ক দেখেন 6.5, 6.5, 13 মার্ক। 13 মার্কের মধ্যে আপনি কিন্তু 9 পাচ্ছেন, যেটা কিন্তু খুব একটা কম না। কতটুক জি। বাদ গেছে আপু? আরেকটা সাবজেক্ট বলছিল না? জি। স্ট্যাটিস্টিক্স। The placement test of mathematics and statistics is offered every semester. প্রতি সেমিস্টারে আমাদেরকে ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স এর একটা প্লেসমেন্ট টেস্ট অফার করা। Yes, বাদ গেছে হচ্ছে আমাদের একটা সাবজেক্ট, স্ট্যাটিস্টিক্স ইজ অফার্ড এভরি সেমিস্টার। ঠিক আছে আপু, ক্লিয়ার? জি। জি। লাগলে আমরা যেটা করব, আমরা আরেকবার শুনে নিব, আমরা কি আবার রিডিউ করব, দেখে তো আমি কেমনে মিস করছিলাম জিনিসটা। The placement test of mathematics and statistics is offered every semester. এটা হচ্ছে আমি পরীক্ষা যেটা করি, এটা তো আমার পরীক্ষার একটা দেখেন আমি কি করছি। আমি জাস্ট যতগুলো ওয়ার্ড পাইছিলাম টুকটাক টুকটাক করে একটু নোট নিয়ে ফেলছি। প্রত্যেকটা ওয়ার্ড পুরোপুরি আমি লিখিনি। এখানে আমি দেখি দ্য প্লেসমেন্ট টেস্ট অফ ম্যাথমেটিক্স, আমি যদি এটা অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ইজ অফার্ড, তখন এভরি সেমেস্টার, এটা ট্রাই করেন। জি ভাইয়া, আমরা প্রথমগুলা লিখতে যে মাঝখানে একটু আর ধরতে পারি না। এটা ট্রাই করেন, আমি যেটা করছি এটা একটু ট্রাই করেন আপনি। জি। যে প্রত্যেকটা ওয়ার্ড যতটুক পারেন শর্ট একদম, যেটা আবার এমন শর্ট না যেটা আবার আপনিও বুঝবেন না কি লিখতে গেছিলেন, যেটা আপনি বুঝতে পারবেন, এমন করে 2-3টা করে লেটার লিখে লিখে আপনি জাস্ট পুরো সেন্টেন্সটা একদম মিলাই মিলাই শেষ করার চেষ্টা করবেন। তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার পুরা মানে খুব কম ছুটবে, খুবই কম ছুটবে। তাহলে আপনি তো শুনছেন, আবার সেটা কিছু নোটও নিয়ে ফেলছেন ছোট ছোট, অটোমেটিক্যালি আপনি করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা পরেরটায় যাই, আবার অ্যালার্ট হই। The farmers need to adapt to the changes in the climate. এগুলো মুখে একবার বলে দিবেন, এগুলো মুখে রিপিট সেন্টেন্সের মতন করবেন। আবার সেই যে জাহিদ ভাইয়া দেখি, আনমিউট করেন। জাহিদ ভাই একটু আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, যাচ্ছে ভাইয়া। ভাইয়া হবে হচ্ছে দ্য ফার্মার্স নিড টু অ্যাডাপ্ট দ্য চেঞ্জেস অফ ক্লাইমেট। ফার্মার্স নিড টু অ্যাডাপ্ট দ্য চেঞ্জেস অফ ক্লাইমেট, ক্লাইমেটের পর ফুল স্টপ। দ্য চেঞ্জেস অফ ক্লাইমেট, না? আচ্ছা ভাইয়া, আমি আপনাকে একটু হালকা একটা জাস্ট করি। এটা একটা প্রিপোজিশন, বুঝছেন? এটাকে বলি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে একটা শব্দের সাথে একটা প্রিপোজিশন একদম ফিক্স থাকে।
অ্যাডাপ্ট করা মানে ভাইয়া খাপ খাওয়ানো, তাই না? মানিয়ে জি। চলা, খাপ খাওয়ানো। অ্যাডাপ্টের পর কি ডিরেক্ট দ্য চেঞ্জেস হবে, না কোনো একটা প্রিপোজিশন আসতে পারে? আসলে কোনটা? আমি ধরেন শীতের সাথে অ্যাডাপ্ট করতে পারছি, আই এম অ্যাডাপ্টিং, আই আই ক্যান অ্যাডাপ্ট টু, মানে কি আসতে পারে এটা, প্রিপোজিশনটা? এখানে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে আমরা কিন্তু একটা রিসোর্স ব্যাংকে দিয়ে রাখছি, বুঝছেন? এটা একদম শুরুর দিকেই আছে। তাহলে ভাই এটা টু হবে, টু। ভেরি গুড, টু, অ্যাডাপ্ট টু। আচ্ছা ভাইয়া, চেঞ্জেস অফ ক্লাইমেট, মানে ক্লাইমেট কিন্তু হচ্ছে আবহাওয়া, আবহাওয়ার চেঞ্জের সাথে নাকি আবহাওয়ার মধ্যে যে চেঞ্জটা আছে, বুঝতেছি আমরা, যে আবহাওয়ার চেঞ্জ নাকি আবহাওয়ার মধ্যে যে চেঞ্জটা, আবহাওয়ার ভিতরে যে চেঞ্জটা? হ্যাঁ, ইন হওয়ার কথা ভাইয়া। ঠিক আছে, এই যে এই যে একটু হালকা যদি করেন না, তাহলে দেখবে একদম জাস্ট সব। ওহো, আপনার তো দা ক্লাইমেট হচ্ছে আপনি ইয়ে করছেন না, ডাটা বলেন। তো দেখছেন এই যে আচ্ছা, এই ইনটা ডাটার জন্য তো আর মার্ক কাটবে না, তাই না? কাটবে, এই যে ভাই কেটে দিচ্ছে আপনার 0.5 করে 1 মার্ক কেটে দিচ্ছে আর্টিকেল। আপনি একটা ওয়ার্ড মিস করছেন না, আচ্ছা আচ্ছা তো ভাইয়া। অ্যাডজাস্ট করবে। আচ্ছা, মানে আমি চাচ্ছিলাম যে এই একটা, আমি এক একজনকে এক একভাবে আর কি আজকে ফিডব্যাক দিচ্ছি, যে আপনি দেখেন, আপনি জাস্ট দুইটা ছোট্ট ছোট্ট প্রিপোজিশন, যে ভাই অ্যাডাপ্টের পর তো একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাডাপ্ট টু, কোনো কিছুর সাথে খাপ খাওয়ানো, মানিয়ে চলা, অ্যাডাপ্ট টু। তাহলে অ্যাডাপ্ট টু তো হয়তো আমি ফার্স্টে শুনতে গিয়ে খেয়াল করতে পারিনি, বাট পরে যখন আমি লিখতেছি, যে অ্যাডাপ্টের পর তো টু আসার কথা। ক্লাইমেট হচ্ছে একটা আবহাওয়া, আমাদের চারপাশে সবকিছুই আবহাওয়া। এই আবহাওয়ার মধ্যে চেঞ্জ আসতেছে, আবহাওয়ার চেঞ্জ না কিন্তু আবহাওয়ার ভিতরে চেঞ্জ। তাহলে ইন আসতেছে। আর ডাটা আমাদেরকে একটু কেয়ারফুলি শুনলে আমরা তো ডাটা পিক করতে পারি। ঠিক আছে, বা দেখেন এই জাস্ট দুইটা প্রিপোজিশন চেঞ্জ করছি, আমাদের মোটামুটি 6.5 6.5 13 মার্কের মধ্যে আমরা 12 পেয়ে গেছি। নইলে আমরা পাইতাম হয়তো 9। আমি 9-এর চেয়ে আরো 3 মার্ক বেশি পাইছি, জাস্ট দুইটা প্রিপোজিশন যখন আমি গেস করে বসাইছি, তাই না? পরের ডে চলে যাই, আবার সবাই অ্যালার্ট। A visit to the Science Museum is of great value. তো এটা আরেকটা দেখালাম, যে আমি আগে শুনছি আমার বানান একটা গান ঠিক করে নি। ঠিক আছে, আগে আমি শুনছি যে কি বলছে, তারপর হচ্ছে আমি পুরোটা লিখছি। তো আমি দুইটা স্ট্র্যাটেজি আমি ট্রাই করতে পারি, যে আমি আগে পুরোটা ভালো করে শুনি, যখন শুনবো খুব ফোকাস দিয়ে শুনবো, সেটা আমি লেখার চেষ্টা করবো। আর এটা হচ্ছে আমি শুনতে শুনতে লেখার চেষ্টা করবো। শুনতে শুনতে যখন আমি লেখার চেষ্টা করতেছি, তখন কিন্তু আমাকে মানে প্রত্যেকটা ওয়ার্ড ছোট ছোট করে নোট করতে হবে, নাহলে আমি কাভার করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা কে লিখছেন দেখি? এটা আসেন হচ্ছে দোলাপু। দোলাপু একটু আনমিউট করেন। Assalamu alaikum. জি, ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন। A visit to the Science Museum is a great value. টু দ্য সায়েন্স Science Museum মিউজিয়াম। is a great value. আচ্ছা আপু, এখন দেখেন উপরে একটা অ্যান্সার লেখা আছে না, দেখতে পাচ্ছেন স্ক্রিনে? জি স্যার। আচ্ছা, ওখানে লেখা আছে ইজ অফ গ্রেট ভ্যালু। এটা অনেক মানে এটা মানে এটা একটা বিশাল ভ্যালু আছে, এটা একটা বিশাল ভ্যালুর একটা ব্যাপার, অনেক ভ্যালুয়েবল একটা ব্যাপার। এটা একটা বড় ভ্যালু, হুম। তাই না আপু? ইজ আ গ্রেট ভ্যালু মানে হচ্ছে মিউজিয়ামে ভিজিট করাটা একটা বড় ভ্যালু, আর বলছে সায়েন্স মিউজিয়ামে ভিজিট করাটা অনেক ভ্যালুর একটা কাজ। তাহলে আপু গ্রামাটিক্যালি তাহলে কোনটা বেটার হইতে পারে, অফ নাকি Of বেটার হইতে পারে? তাহলে আপনিও কি অফ দিবেন নাকি এ রাখবেন? of দিব। তাহলে আপনি অফ দিচ্ছেন, তার মানে চেঞ্জ করে বেশি কিছু নাই। তাহলে আমি আগের অ্যান্সারটা কেটে দিই, অ্যান্সারটাই নিয়ে আসি, সাবমিট করি। ঠিক আছে আপু, জি স্যার। 12/12 পেয়ে যাচ্ছেন, জাস্ট একটা ইয়ার জন্য। যদি এটা হয়তো মিস যেত, দেখা যেত আপনি হয়তো 1 মার্ক অথবা 1.5 মার্ক
কপাল খারাপ থাকলে 2 মার্ক কেটে দিবে। ঠিক আছে, জি স্যার। ভেরি গুড। আপনারা তো খুব ভালো করতেছেন মার্শাল্লাহ। আমি তো রাইট ফ্রম ডিকটেশন নিয়ে আরো টেনশনে থাকি। আপনারা এই সবাই খুব ভালো করতেছেন। হ্যাঁ, এ দিলে মার্কস কাটতো, রাইট, এ দিলে মার্কস কেটে যেত ভাইয়া। পরেরটা দেখি ওয়াসি ভাই, আপনি বলেন তো এটা কি? How important is packaging in the market for buyers? কে লিখবেন এটা? সাবাস, ওয়াসি ভাইয়া দেখি আনমিউট করেন তো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই এটা হবে যে এই ইম্পর্টেন্ট প্যাকেজিং মার্কেট ফর দ্য বায়ার্স। ইম্পর্টেন্ট প্যাকেজিং প্যাকেজিং মার্কেট ফর দ্য বায়ার্স। বাইস। আগে পিছে আর কিছু? না ভাই আর কিছু হবে না ভাইয়া। ইম্পর্টেন্ট আগে এন হবে না, মানে আর্টিকেল। উম, আপনি চাইলে দিতে পারেন, দিতে পারেন সেটা। ভাইয়া দেন। দিব, আচ্ছা। হ্যাঁ আচ্ছা, এখন তো অ্যান্সার আপনি দিয়ে দিচ্ছেন, এখন আমি একটু হালকা একটু অ্যাড করি। এটা একটা কোয়েশ্চেন ছিল, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, একটা কোয়েশ্চেন করছে এখানে। তো এখানে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন WH ওয়ার্ড দিয়ে শুরু হয় না ভাই? জি ভাইয়া। লাস্টে একটা ইন্টারোগেটিভ সাইন থাকে না, প্রশ্নবোধক চিহ্ন, কোয়েশ্চেন মার্ক। জি ভাইয়া। ওটার জন্য আমার কিন্তু একটু মার্ক কাটবে, দেখেন আপনার কত কাটে। এটা আমরা অ্যান্সারটা দিই। আপনি এখানে টোটাল 11 মার্কের মধ্যে একদম খারাপ পান নাই, কত পাচ্ছেন? 7। 7। খারাপ। এখন দেখেন, আমরা এখানে ওরা আমাকে কি দিছে, হাউ ইম্পর্টেন্ট ইজ প্যাকেজিং ইন দ্য মার্কেট ফর বায়ার্স, এটা কোয়েশ্চেন মার্ক আছে না ভাই জি লাস্টে? ভাইয়া। জি ভাইয়া। তাহলে এইগুলোতে আমার মার্ক কেটেছে, 4 মার্ক কেটে দিচ্ছে সব মিলে। আমি যদি ঠিক রাখতে পারতাম তাহলে আমার এই 4 মার্ক বাঁচাতে পারতাম। তাহলে একটু আবার করবেন, আমি আবার প্লে করতেছি, এবার আপনি শুনে আবার বলেন। জি আপনিই ভাইয়া। পারবেন। How important is packaging in the market for buyers? হাউ হুম, ইম্পর্টেন্ট হুম। প্যাকেজিং ফর দ্য বায়ার্স। আমি একটু ইয়া দিই, প্যাকেজিং মার্কেট ফর দ্য বায়ার্স। মার্কেট ভাই ফর, মার্কেট বায়ার্স। পরে কি প্রশ্ন দিব? ভাই এখানে মার্কেট হবে, হ্যাঁ ভাই, ইয়া হবে যে কোশ্চেন মার্ক হবে। আচ্ছা, আরো অনেক কিছু হবে। হাউ ইম্পর্টেন্ট, প্যাকেজিং কতটা ইম্পর্টেন্ট, এখানে কি সেন্টেন্স একটা ভার্ব আসার কথা না? জি ভাইয়া। তাহলে কি আসবে, প্যাকেজিং শব্দটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ভাই এটা ইয়ার কি প্লুরাল। তো সরি ভাই। প্যাকে, ভাই সিঙ্গুলার সিঙ্গুলার। যে কোনো জিরান ভার্ব এই প্লাস আইএনজি সবসময় সিঙ্গুলার সাবজেক্ট। ইজ প্যাকেজিং কোথায়? এটা মার্কেটে। তাহলে মার্কেটে আমি আর কি দিতে পারি আর? ভাইয়া এই মার্কেট মানে দা মার্কেট। শুধু তো মার্কেট, মার্কেটের বাইরে না মার্কেটের ভিতরে? স্যার ইন দ্য মার্কেট। ভেরি গুড। ভাই গ্রামার এই জিনিসগুলো ক্লিয়ার করলে অনেক হেল্প হয়, লিখতে গিয়ে তখন অনেক কিছু মাথায় আসে যে না এটা মানে এমন করে। ঠিক আছে, আচ্ছা জি দিয়ে দিব সাবমিট, সব ঠিক আছে? জি স্যার। স্যার মাঝখানে দিয়ে বলছি স্পেস, কোনো সমস্যা হবে? কোথায় স্পেস আছে? স্যার তার এখন মনে হয় হাউ কি হাউ। এখনো বুঝিনি কি, স্পেস তো থাকবেই, স্পেস থাকবে না একটা শব্দের মাঝখানে। আপনি কোনটা বলতে যাচ্ছেন ভাই? স্যার ঠিক আছে স্যার। সাবমিট করবো? জি স্যার। তাহলে এখন 4 মার্ক আসছে। জি স্যার। আচ্ছা দেখেন, আপনি তারপরে দেখেন একটা দা কিন্তু এক্সট্রা অ্যাড করছেন, দেখছেন? স্যার হ্যাঁ। স্যার এখন এক্সট্রা অ্যাড করলে কি স্যার কাটে মার্কেটে? এইটাই মজাটা দেখেন, এই ওয়ার্ডটা কি আমার মেইন অডিওতে ছিল? না স্যার। ছিল না। বাট এখানে কোনো নেগেটিভ মার্ক আছে? না। নেগেটিভ থাকলে কেটে দিত না? জি 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 স্যার। এটাই হচ্ছে মজা, যদি আমি যদি কখনো শিওর না থাকি তা আমি একটু ওয়ার্ড লাগলে বেশি লিখতে পারবো। বেশি লিখলে লস নাই, কম লিখলে লস আছে। জি স্যার। তাহলে ক্লিয়ার হয়ে গেলাম না? জি স্যার। আসসালামু ভালো একটা আলাইকুম। answer।
পরেরটায় চলে যাই। আবার সবাই অ্যালার্ট। Please keep the key with you because the front door often locks automatically. এটা কেউ লিখে দেন চ্যাটে কি বলছে। ও নাইস নাইস। আর কেউ নতুন কেউ, আপনারা তো যারা পার্সেন্ট তো খুব ভালো, আপনাদের এমনিতেও দেখে আমার টেনশন কম। যারা অ্যান্সার একটু কম করেন তারা যদি একটু কাইন্ডলি চ্যাট বক্সে কিছু লেখেন, মানে আজকের দিনে যারা এর আগে অ্যান্সার করেন নাই, কেউ একটু লেখেন তাহলে ভালো হয়। দেখে আলামিন ভাই আসেন। আলামিন ভাই একটু আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, শোনা যায় কথা? ওয়ালাইকুম আসসালাম, জি জি যাচ্ছে ভাই, বলেন অ্যান্সারটা। Please keep the key with you because the door lock automatically. প্লিজ কিপ দ্য কি Key উইথ with you বিকজ because the door lock automatically. লক অটোমেটিক্যালি আছে। একটু ভাই ঘষা মাজা করি হালকা, চলুন এটাকে। Okay. প্লিজ কিপ দ্য কি উইথ ইউ বিকজ দ্য ডোর। ভাই কোন ডোরটা, কোন একটু কি মেমোরিতে আসে কোন ডোরটার কথা বলছে? সামনের দরজা পিছনের দরজা? Maybe front door ছিল। আচ্ছা মেবি, তাহলে দিলাম ফ্রন্ট। আচ্ছা ভাই এখন দেখেন দ্য ফ্রন্ট ডোর। ডোর কি ভাই, এখানে কি একটা দরজা নাকি অনেকগুলো দরজা? একটা দরজা। একটা দরজা, তাহলে ভাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই না? লকড। প্রেজেন্টে ভার্বের সাথে কি আসার কথা? ইডি। ইডি কেন প্রেজেন্টে, কেন ইডি আসবে ভাইয়া? ইডি তো আসবে ও পাস্ট সরি, অফ লক্স পারফেক্টে। লক্স। ও এস হবে ভাইয়া, লক্স হবে, হ্যাঁ। অটোমেটিক্যালি একটু হালকা পাতলা চেক দিয়ে নিই। আপনি কোনটা মিস করছেন ভাইয়া? ওপেন অফেন। লক্স। অফেন মানে হচ্ছে প্রায় সময়, মানে ওকে। ফ্রন্ট দরজাটা প্রায় সময় নিজের থেকে লক হয়ে যায়। তো এই হুম ওয়ার্ডটা যেহেতু আপনি মেনশন করেন না, এটা আমি আপনাকে গ্রামাটিক্যালি আর আসতে পারতেছিলাম না। এটা বুঝতে আপনি এটা পারছি ভাই। জাস্ট দেখে রাখেন যে হ্যাঁ তাহলে এই ওয়ার্ডটা, বাট স্টিল দেখেন এই কোয়েশ্চেনটা যেহেতু একটু বড় ছিল সেন্টেন্সটা, এই এই হুম সেন্টেন্সের মার্ক ছিল 15। 15 আপনি কত হুম পাইছেন? 14। 7 আর 7 14 পাইছেন আপনি, তাহলে মানে খুবই ভালো একটা মার্ক পাইছেন। যদি আমার লকটা বাদ যাইতো, তারপর ফ্রন্টটা বাদ যাইতো, আমার এটা 10 বা 11 চলে আসতো। হুম জি। না তাহলে আমরা একটু গ্রামার, একটু স্পেলিং, সাথে হচ্ছে একটু ওয়ার্ড গুলো আমরা যদি ঠিক মতো করতে পারি, আমরা ফুল মার্ক পেতে পারি। জি বুঝছে? ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, ভালো অ্যান্সার। পরে আমি যেটা করতেছি, আপনাদের প্রত্যেককে এক এক করে যার যেটা ইন্ডিভিজুয়াল, সেখানে আপনারা হয়তো হালকা একটু চ্যালেঞ্জ ফেস করছেন। আমি বলবো না যে ভুল করছেন, ভুল বলতে আসলে পৃথিবীতে কিছু নাই। হয়তো আজকে আপনার জন্য জিনিসটা চ্যালেঞ্জ, যখন আপনি এটা ওভারকাম করে ফেলবেন তখন এটা আপনার জন্য সহজ। এটার কোনো সমস্যা নেই। আমাদের ছোট ছোট কিছু চ্যালেঞ্জ আছে, সেটা আমরা প্রত্যেকে গুলা আপনারা অ্যান্সার করলে আমি আপনাকে সাজেশন দিতে পারি। যারা টোটালি অ্যান্সার করতেছেন না, আমি কিন্তু আপনাদের কিভাবে হেল্প করবো আমি বুঝতেছি না। অ্যান্সার করেন, পার্টিসিপেট করেন, এবং আপনার ইন্ডিভিজুয়াল ফিডব্যাকটা নেওয়ার চেষ্টা করুন। যদি লাগে, আপনারা তো অফিসে আসেন না, যদি অফিসে আসতে চান আমার সাথে আপনারা মিটিং বুক করতে পারেন, করে আমার সাথে দেখা করেন, আমার সাথে কথা বলেন, ইন্ডিভিজুয়াল প্রবলেম গুলো নিয়ে বসেন। আমি জুবাইর ভাই থেকে অনেক আসলে ইয়া পাই, কিন্তু হয়তো আমি ভাইকে সবসময় আহ একই সাথে আমি ওনাকে সাপোর্ট হয়তো টাইম দিতে পারি না, বাট ভাইয়া সবসময় চেষ্টা করেন, সবসময় কথা বলার ইয়া করেন। এটা ভালো, এটা এই ইয়াটা দেখায় যে আপনার মধ্যে সিনসিয়ারিটি আছে। আপনারা অফিস আসেন, আপনারা তো সবসময় ভার্চুয়ালি ক্লাস করতেছি, আপনাদের কাউকে দেখি নাই আমি এখন পর্যন্ত। আর আমাদের অফিসটা খুবই সুন্দর লোকেশনে, পুরো বাংলাদেশের যে কোনো খান থেকে খুব ইজিলি অ্যাক্সেস করা যায়। ধানমন্ডি 32। বলবেন যে একটা পোড়া বাড়ি আছে, পোড়া বাড়ির উল্টা পাশে আগে একটা সুন্দর বাড়ি ছিল, সেটা পোড়া পোড়া পুড়ে গেছে, মানে মালিকের দোষেই পড়ছে।
তো উল্টা পাশে হচ্ছে আমাদের একদম মেইন রোডের উপরে আমাদের অফিস। আসেন, আপনার সাথে দেখা সাক্ষাৎ হলেও ভালো লাগবে, তাই না? হ্যাঁ, ওই পোড়াবাড়িতে আবার চমচম মিষ্টি পাওয়া যায় না। টাঙ্গাইলের পোড়াবাড়িতে চমচম মিষ্টি আছে, বাট এখানে আর কোনো মিষ্টি টিষ্টি কিচ্ছু নাই, এখানে ভাঙ্গা ইট টিট আছে কিছু। আর অনেক মানুষের হাহাকার আছে, যাদেরকে কষ্ট দিছে, যাদের পরিবারের সাথে জুলুম হয়েছে, খুন হয়েছে, তাদের সবার মানে কষ্ট আছে, বদ্ধ আছে। আচ্ছা, তো আপনারা আসেন, অফিসে আসেন, আমার সাথে কথা বলেন, কাউন্সিলরদের সাথে কথা বলেন। আপনাদেরকে আমরা একটু দেখি, কখনো তো দেখা সাক্ষাৎ হয় না তেমন একটা। এটা ভালো ইয়ে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর কিছু ফিডব্যাক দিতে পারো, আপনার একসাথে কিছু প্রবলেম জমায় নিয়ে আসেন যে ভাই এই প্রবলেম গুলো ফেস করে, আমি দেখি কোথায় কোথায় আটকাচ্ছেন, সেটা আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এরপর একটা যাচ্ছি, আর দুইটা কোয়েশ্চেন করবো আমরা। চিটাগং ব্রাঞ্চ তো ভাইয়া এখন বলে একটু টাফ, আমার আসলে ঢাকায় এক্সপ্যান্ড করতে হবে। আমি হয়তো ঢাকায় আরেকটা ব্রাঞ্চের ডিমান্ড, মানে মিরপুরে খুব ডিমান্ড, মৌচাকের দিকে খুব ডিমান্ড। আমি হয়তো ঢাকায় আরেকটা ব্রাঞ্চ আগে ওপেন করে তারপর উত্তরা নিয়ে আমার একটু আসলে আহ, একটু আমার জন্য কি ইনকনভিনিয়েন্ট, আমার সবকিছু ধানমন্ডি বেস। আমি যখন থেকে ঢাকায় আসছি তখন থেকে আমার মোটামুটি সবকিছু আমার আহ খালি কলেজটা ছিল নটরডেম, নটরডেমে ছিল, বাট তারপর থেকে সবকিছু ধানমন্ডি আর গুলশান বেস, গুলশান বনানী ধানমন্ডির মধ্যে। সিলেট আল্লাহ চাইলে হয়তো ইনশাল্লাহ, বাট সিলেট চিটাগং আমি তো আসলে ওই আপনাদেরকে খুশি করার জন্য তো মানে একটা ভুল কথা বলা ঠিক হবে না। তো সিলেট চিটাগং যেখানেই আমরা আসি হয়তো নেক্সট 2 বছরের মধ্যে একটু টাফ। 2 বছরের মধ্যে আমরা ঢাকায় 2-3টা ব্রাঞ্চ একটু স্টাবলিশ করতে চাই ইনশাল্লাহ, হয়তো এরপর। বাট ভাই আপনি সিলেট থাকেন, চিটাগং থাকেন, আপনাদের পড়াশোনা যেমন হয়ে যাচ্ছে, আপনাদের স্টাডি অ্যাব্রোড, স্পেশালি স্টাডি অ্যাব্রোডের যত ফাইল, যত অ্যাপ্লিকেশন, যত ভিসা প্রসেসিং, সবকিছু আমরা কিন্তু এই অনলাইনের মাধ্যমেই করি। স্টুডেন্টদের সাথে এভাবেই জুমের মধ্যে বসে কাউন্সিলররা কথাবার্তা বলে, সবকিছু ভার্সিটি ইয়া করে, শেয়ার করে, তারপর এখানের মাধ্যমে সব ঠিকঠাক হলে। আমাদের এমন স্টুডেন্ট আছে শুধু ভিসা পাওয়ার পর ঢাকায় আসছে, ভিসা পাওয়ার পর ঢাকায় আসছে, পুরোটা অনলাইনে ছিল সবকিছু। না আপনি, আমি বলবো না আপনি প্যারা দেন, আমি বলবো আপনার এনার্জিটা ভালো, আপনি অনেক এনার্জেটিক মানুষ, হয়তো আমরা সব সময় টাইম ম্যানেজ করতে পারি না। আচ্ছা, পিটি 26-এ নিউ আপডেট আসতে পারে না, এখন পর্যন্ত কোনো কিছু আমাদের বলেনি। কোনো নিউ, অলরেডি তো নিউ আপডেট তো চলতেছে ভাইয়া, অলরেডি তো আমার অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর ধরে 3 মাস ধরে তো মানে পুরো পরীক্ষাটাই চেঞ্জ হয়ে গেছে। এটাই তো নিউ আপডেট, এটা আর চেঞ্জ হবে না সমস্যা, 6 মাস 1 বছর অ্যাটলিস্ট এমন আছে। রাজশাহী আসলে খুব সুন্দর জায়গা, শিক্ষানগরী, দোয়া করবেন যাতে আল্লাহ তৌফিক দেয়, বাট একটু সময় লাগে। স্টাডি গ্যাপ থাকলে কি করবো ভাইয়া, সেটা কাউন্সিলর এবং আমরা একসাথে কথা বলবো। অফিসে আসেন অথবা একটা ভার্চুয়াল কাউন্সিলিং বুক করেন, স্টাডি গ্যাপ থাকলে কি করতে হবে না করতে হবে সেটা আমরা ইনশাল্লাহ করবো। বাট উত্তরাটা, হ্যাঁ আমি ইনশাল্লাহ হয়তো উত্তরে আমি এক্সপ্যান্ড করব, হয়তো এখন না, আগে মিরপুর, মৌচাক, হয়তো তারপর আমি উত্তরা যেতে পারি। আমি ঢাকা শহরের 4টা পয়েন্টেই যাব ইনশাল্লাহ, ঢাকা আমার মেইন আর কি। তারপর হয়তো আমি আস্তে আস্তে চিটাগং সিলেট এই দুটাতে আসবো। ঠিক আছে, আমরা তাহলে ভাই আবার একটু পড়াশোনায় আসি। অ্যালার্ট হই সবাই, ভালো করে শুনি। Photography can be really useful in geographical research. কি অ্যান্সার দিবেন, একটু নতুন মানুষ দেন। আচ্ছা, আসাদুজ্জামান ভাই নাকি? আসাদুজ্জামান ভাই একটু বলেন তো, আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, এটা হবে photocopy is very useful in geographical research.
photocopy is very useful very useful in geographical research. রিসার্চ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা না দুইটা অ্যান্সারকে একটু কম্বাইন করি। আসাদুজ্জামান ভাইয়ের সাথে আমরা একটু সামিয়া আপুর একটা অ্যান্সার নিই। হাসান ভাই তো অ্যান্সার দিচ্ছেন, সামি আপু আপনি একটু আনমিউট করতে পারবেন? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি কি এটাকে একটু রিভাইজ করবেন? জি ভাইয়া, ফটোগ্রাফি ক্যান বি ভেরি ইউজফুল ইন জিওগ্রাফিক্যাল রিসার্চ। ইজ এর জায়গায় হচ্ছে ক্যান বি। জি ভাই, ক্যান বি ভেরি ইউজফুল ইন জিওগ্রাফিক্যাল রিসার্চ। ভেরি কি ঠিক আছে নাকি অন্য কিছু শুনছেন? কিছু আসে মাথায় সেকেন্ড কোনো ওয়ার্ড? না ভাই, এটাই লিখছি। ফটোগ্রাফি ক্যান বি ভেরি ইউজফুল ইন জিওগ্রাফিক্যাল রিসার্চ। আচ্ছা, সাবমিট করি আমরা। আচ্ছা আপু, দেখতে পাচ্ছি না ভেরির জায়গায় মনে হয় আরেকটা ওয়ার্ড ছিল মেইন অডিও। রিয়েলি। ক্যান বি রিয়েলি ইউজফুল ইন জিওগ্রাফিক্যাল রিসার্চ, আমরা 9/10 পাচ্ছি। সেটা আমার জন্য স্টিল ভালো একটা মার্ক। এটা হলে আমার খুব বেশি সমস্যা নেই, এক্সামের জন্য আমার একটা ওয়ার্ড হয়তো ছুটে যেতে পারে, সমস্যা। ক্যান বি রিয়েলি ইউজফুল ইন জিওগ্রাফিক্যাল রিসার্চ, ঠিক ভাইয়া, আছে। ক্যাপিটাল লেটার অথবা ফুল স্টপের জন্য কি কোনো মার্ক কাটা যাবে? আপনি এটাতে আপনার 0.5 কেটে দিবে, ওটাতে 0.5 কেটে দিবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আজকের লাস্ট কোয়েশ্চেনটা করতেছি, ভালো করে সবাই শুনুন। Many graduate students can find a job in the communications field. ইরতিফা আপু বলেন, আপনি একটু আনমিউট করেন। Hello. জি আপু। Okay. Many graduate students can find the job in communication skills. Many graduate students can find the job in communication skills. communication skills. হ্যাঁ, কমিউনিকেশন স্কিলস। আচ্ছা, একটু আমরা যদি এটাকে বাংলায় চিন্তা করি, অনেক গ্রাজুয়েট স্টুডেন্টস কমিউনিকেশন স্কিল। আচ্ছা আপু দেখেন, জব পাওয়ার জন্য কমিউনিকেশন স্কিল হচ্ছে আমার একটা দক্ষতা, আমার স্কিল। বাট কমিউনিকেশন আপনি আপনি ইয়াতে আপনি না প্রেজেন্টার হিসেবে কাজ করেন। হ্যাঁ। আচ্ছা, আপনার এই জগৎটাকে বলা হয় কমিউনিকেশনস অথবা মিডিয়া অথবা জার্নালিজম। শব্দটা হচ্ছে ফিল্ড। ইন দ্য ফিল্ড অফ আহ, মিডিয়া, ইন দ্য ফিল্ড অফ field জার্নালিজম, ইন দ্য ফিল্ড অফ কমিউনিকেশনস, তাহলে আপু এটা কি স্কিলস নাকি অন্য কোনো ওয়ার্ড দিব? field goes better. Field আমার হবে। কমিউনিকেশনস এর জগতে একটা জব যদি পেতে চায়, আচ্ছা ফাইন্ড দ্য জব নাকি আরেকটু এদিক ওদিক হইতে পারে? ওরা কি সবাই একটা জব খুঁজবে নাকি মানে ওই ওই জবটা Find খুঁজবে নাকি job. একটা জব খুঁজবে? মানে আমি একটা একটা জব চাকরি পেতে খুঁজবেন। পারি, একটা জব খুঁজবে, জবটা তো খুঁজবে না তাই না? না। জব, জব হচ্ছে জবটা, ওই চাকরিটা খুঁজবে, আর এটা হচ্ছে একটা তারা একটা চাকরি পাইতে পারে, একটা চাকরি পাইতে পারে। আর জব Yeah. কোথায়? ইন দ্য Find কমিউনিকেশন। the job in the communication. Yeah. কমিউনিকেশন ফিল্ডে যে জগৎ, সেই জগতে একটা জব পেতে পারে অনেক গ্রাজুয়েট স্টুডেন্টস। আচ্ছা, ঠিক আছে আপু। Okay. তো এদিক ওদিক আমরা যদি জিনিসটাকে সুন্দর করে পলিশ করতে পারি, অনেক ভালো হ্যাঁ। মার্ক পাওয়া যাবে। Okay. তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে, Thank you আপনারা so অনেক much. সুন্দর করে পার্টিসিপেট করছেন এবং ভালো অ্যান্সার দিচ্ছেন। আমার কাজ হচ্ছে আপনাদের প্রত্যেকের যে লেভেল আছে সেটাকে আরেকটু ইমপ্রুভ করা। আপনারা তো কেউ আর জিরো না, কেউ হয়তো 50, কেউ 70, কেউ 80, কেউ 90। আমার কাজ হচ্ছে আপনাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট করে আপনাদের, এবং যারা
অ্যান্সার করছেন তারা তো খুব ভালো কাজ করছেন, যারা অ্যান্সার করতে পারেননি কোনো প্রবলেম নেই। আপনারা বাকিদের যে অ্যাপ্রোচটা দেখছেন যে হ্যাঁ ওরা কিভাবে একটা অ্যান্সার করছে, সেখানে কোন ওয়ার্ডটা মিসিং গেছে, সেটার জন্য কত মার্ক কাটা গেছে, ফুল স্টপ বাদ পড়ছে, আচ্ছা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করে নাই, একটা আর্টিকেল বাদ গেছে, একটা এর জায়গায় দা লিখছে, ইনের জায়গায় অফ লিখছে, সিঙ্গুলার জায়গায় প্লুরাল লিখছে, ভার্ব ভুল করছে। এই যে যতগুলো আপনাদের অবজারভেশন, যতগুলো ফিডব্যাক, এটা যাতে আপনাকে হেল্প করে, আপনি যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে করে আপনি সেই ভুলগুলো মাথায় রেখে, যে মানুষ কিন্তু এরকম ভুল করে, আমি এমন ভুল করতে পারি, তাহলে আমি এগুলো অ্যাভয়েড করবো। অন্যের ভুল থেকে আমরা শিখতে পারি, এবং এটা সবচেয়ে ইজি লার্নিং, যে আমার ভুল করা লাগবে না, অন্যের একটা ইয়া থেকে আমি শিখলাম যে আচ্ছা তাহলে এইটাও ঠিক করতে। তো আজকে আমরা যা কিছু শিখলাম, এখন নেক্সট 2 দিন আপনাদের তো ছুটি, কালকে পরশু, আপনারা নেক্সট 2 দিন এই রাইট ফ্রম ডিকটেশন আর আগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং হাইলাইট ইন কারেক্ট ওয়ার্ডস, 3টা কোয়েশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করেন। অ্যাট লিস্ট আমি বলবো আপনারা 267টা রাইট ফ্রম ডিকটেশন আছে, কিছুই না। আপনি একদিনে বসলে একসাথে 50টা শেষ করতে পারবেন, একসাথে 50টা শেষ করতে পারবেন রাইট ফ্রম ডিকটেশন। তো 1 ঘন্টা লাগবে শেষ করতে। তারপরে আপনি চাইলে একই দিনের মধ্যে আপনি 267টা শেষ করতে পারেন। আপনি যদি এটা করতে পারেন, এটার বেনিফিট আপনিই পাবেন। তো সবাই যে যে লেভেলেই আছেন, এখান থেকে আমরা প্রত্যেকে ইমপ্রুভ করবো। জাস্ট একটু রাইট ওয়েতে প্র্যাকটিস করি, প্র্যাকটিস করে আমি এটাকে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করার চেষ্টা করি। প্রত্যেকে ইমপ্রুভ করতে করতে আমার বেস্ট লেভেলে চলে আসবে। প্র্যাকটিস কি যে অ্যাপটা দেওয়া হয়েছে সেখানে না আপু, ওটা হচ্ছে পিয়ারসন থেকে, পিটির যে পিয়ারসন কোম্পানি, ওখান থেকে যে ফ্রি সফটওয়্যার আসে সেটা আপনাদেরকে দেওয়া হয়েছে। ফ্রি সফটওয়্যার আপু এটা না, এটা প্রিমিয়াম সফটওয়্যার। আপনি এটা একটু আপনার কাউন্সিলরের সাথে কথা বলে নেবেন, যেটা সাবস্ক্রিপশনটা কিভাবে নিবেন। কোর্স শেষ হয়ে গেলে আমরা কিভাবে হেল্প করবো, সেটা হচ্ছে আপনারা গ্রুপে আপনাদেরকে মেসেজ করার অপশন দেওয়া হবে। এখন হয়তো সবাই সব গ্রুপে মেসেজ করতেছেন না, তখন গ্রুপে মেসেজ অপশন অন হয়ে যাবে। আপনার গ্রুপে একটু মেসেজ দিবেন, গ্রুপে যখন মেসেজ দিবেন অটোমেটিক্যালি কাউন্সিলর অথবা সে ফলো আপ করবে আমার সাথে, আমি তখন সেটা সলিউশন দিব। অথবা আমাকে ফোন দিবেন। শুনেন আপনারা আমার মানে ভাই এবং বোন, আমি বাকিদের সাথে আসলে বাকিদের ফোন পিক করি না। আপনারা ডিরেক্ট আমাকে ফোন দিবেন, আমি ফোন পিক করবো। কারণ আমি জানতাম না যে আমার স্টোরেজ ফুল, তো এই জন্য আমার এখানে মেসেজ আসতেছে না। তো ডিরেক্ট আমাকে যারা ফোন দিচ্ছে তারা কিন্তু আমাকে পাইছেন। তা আমাকে ডিরেক্ট ফোন দিয়ে দিবেন যে ভাই আমার এই কোয়েশ্চেনটা এই সমস্যা হয়েছে, যেটা কোর্সের সময় কোর্সের পরে আমি সবসময় ইনশাল্লাহ ফোন ধরবো। আমাদের কোর্স, আচ্ছা এটা তো বলছি প্রিমিয়াম, আপনি যে প্র্যাকটিস গুলি করাচ্ছেন এটা প্রিমিয়াম, এগুলো এটাই তো প্রিমিয়াম আপু, এটাই প্রিমিয়াম অ্যাপ, প্রিমিয়াম পোর্টাল যেটাতে আমরা প্র্যাকটিস করতেছি। ম্যাক ইউজার, যার কারণে পিটি প্র্যাকটিস সফটওয়্যারটি ইনস্টল করতে পারছি না। ফ্রি এর কোনো অল্টারনেটিভ নাই আপু, সফটওয়্যারটা তো পিয়ারসন থেকে আসে, ওরা শুধু উইন্ডোজের জন্য বানাইছে, বুঝছেন? না আপু এপিউনি নাই, এপিউনির সাথে 7ই অগস্টের আগ পর্যন্ত পিটির যে সফটওয়্যার সেটা মেনটেন করতো এপিউনি। 7ই অগস্টের পর থেকে এটা আলফার সাথে হচ্ছে পিয়ারসনের পার্টনারশিপ হয়েছে। এখন আপনাদের মেইন পিটি এক্সামটা আলফাতেই হয়, মেইন এক্সামটাও আলফা, আমাদের প্র্যাকটিস পোর্টালটা হচ্ছে আলফা। সেটা আমরা আবার কাস্টমাইজ করি যেহেতু আমাদের আইএলটিএস এক্সিলেন্সের সাথে। আমি ওইভাবে কখনোই ফ্রি থাকি না আপু, আমার সবসময় কোনো না কোনো কাজ থাকে। আপনি আমাকে যদি ফোন দেওয়ার কথা বলেন, আমাকে আপনি ফোন দিবেন দশটা থেকে সকাল 10টা থেকে আহ দুপুর 3টার এর মধ্যে। সকাল 10টা থেকে দুপুর 3টা, 3টার পর থেকে আমি খুব বিজি হয়ে যাই। তারপর আবার রাত 11টা থেকে 12টা। যে ওয়াসি ভাই আপনি আমাকে ফোন দিবেন, ডিরেক্ট ফোন দিবেন এখন, আমাকে আপনি যা বলতে চান, যে মেসেজ আসেনি আমার কাছে, আপনি আমাকে ডিরেক্ট ফোন দিবেন এখন। আচ্ছা, উম আমি তো টাইমটা বললাম। প্রিমিয়ামটা ফোনে রান করেন, আমাদের অ্যাপ আছে। প্রিমিয়ামটা ফোনেও আমাদের অ্যাপ আছে, পিটি নাও। আর হচ্ছে গিয়ে আমার কম্পিউটারে তো আপনি ব্রাউজারে আপনি প্র্যাকটিস করতেই পারবেন। প্রিমিয়াম পোর্টাল কিভাবে প্র্যাকটিস করবে, যে আমরা যেভাবে করলাম, আমরা যেভাবে একটা কোয়েশ্চেন ওপেন করি, যে একটা ইয়াতে যাই, যে কোয়েশ্চেনটা করবো সেই টপিকে যাই, টপিকে গিয়ে সেখানকার কোয়েশ্চেন চুজ করি,
ঠিক এইভাবে করবো। এটা একদম মানে খুবই ইজি, Humans খুব মজা জিনিসটা, এটা পুরো গেমের মতন। আলফাতে প্র্যাকটিস করলে স্কোর বেশি আসে আপু। আলফাতে যেটা আসে মেইন এক্সামে এটাই আসবে। আলফা আর মেইন এক্সাম 95%, কারণ একই সফটওয়্যার। সেন্টেন্স লেখার সময় এক দুইটা ভুল হয়। এটা আপনি দেখেন যে আমি অনেকগুলো গ্রামারের ফিডব্যাক দিছি না, যে কার গ্রামারে কোথায় সমস্যা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বে কি হবে, প্রিপোজিশনে কোথায় সমস্যা, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, পাস্ট প্রেজেন্ট টেন্স, তাই না? প্রেডিকশন ফাইলগুলো সব ডাউনলোড করে গ্রুপে দেওয়া যাবে? প্রেডিকশন ফাইল বলতে, প্রেডিকশন ফাইল তো আপনারাই অ্যাক্সেস করতে পারবেন, আপনার পোর্টাল আছে না, আপনি তো প্রেডিকশন ফাইল দেখতে পারবেন ভাইয়া। আপনি পোর্টাল থেকে প্রেডিকশন ফাইল সব নামাইতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনাদের সব অ্যাক্সেস দেওয়া আছে। এক্স্যাক্টলি, গ্রামারটা একটু চিন্তা করে বুঝে, যদি গ্রামারের উইকনেস থাকে তাহলে কিন্তু সমস্যা। প্রতি কোয়েশ্চেনে যদি 3-4 মার্ক করে কাটা যায় তাহলে অনেক মার্ক কেটে যাবে গ্রামারের কারণে। আর গ্রামার যদি ঠিক থাকে তাহলে আপনি প্রতিটা কোয়েশ্চেনে 3-4 মার্ক করে টোটাল 10-12 মার্ক আপনি আগায় যাবেন। গ্রামার অনেক ইম্পর্টেন্ট, গ্রামার, স্পোকেন রাইটিং। আলফার রেজিস্ট্রেশন ডিউরেশন অনেক কম আপু, 1 মান্থ, 30 দিন। 30 দিন আমরা দেখি না যে আপনারা কেউ 30 দিনে, মানে প্রতিদিন 24 ঘন্টা সময় থাকে, প্রতিদিন কেউ এটাতে 6 ঘন্টা প্র্যাকটিস করছে, আমরা এটা পাই না। 30 দিন অনেক বেশি সময়। কেউ যদি ডেইলি অ্যাটলিস্ট 2 ঘন্টা করেও প্র্যাকটিস করে তার 1 মাসে না। টাইপিং স্পিড মোটামুটি ভালো থাকা জরুরি। আপনারা সবাই ল্যাপটপ নিবেন, পিটির প্রিপারেশনটা ফোনের থেকে ল্যাপটপে বেটার। ফোনে আপনারা সেটা পারবেন না, আপনারা অবশ্যই একটা ল্যাপটপ নেন, লাগলে পুরান ল্যাপটপ নেন, 15,000 20,000 টাকা একটা পুরান ল্যাপটপ নেন, বাট সেটাতে ইউজ করেন এবং সেটাতে অনেক ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। টাইপিং টাইপিং স্পিড ছাড়া তো আমার কষ্ট হয়ে যাবে, বুঝছেন না? আচ্ছা, আমাদের ক্লাস কিন্তু শেষ। আশা করি আপনাদের মোটামুটি টপিক রিলেটেড সবগুলো জিনিস ক্লিয়ার।